সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, সরি আমি ডিসকানেক্ট হয়ে গেলাম, আমার ওই পাওয়ার চলে গেছে, ল্যাপটপ বন্ধ হয়ে গেছে। ওকে, আমরা বলতেছিলাম যে আমাদের যে লাস্ট ক্লাস আমরা যেটা আলোচনা করছি সেটা আমরা মানে কোশ্চেনের মাধ্যমে আমরা ওইটার রিকভার করব। সম্ভবত আপনারা গত ক্লাসে অনেকে প্রেজেন্ট ছিলেন না, তাই না? জি স্যার। হ্যাঁ, কারণ হচ্ছে আপনারা অনেকেই হয়তো বা মেইল চেক করেন নাই, যেহেতু আমি বলে দিয়েছিলাম আগে যে আমি আর ক্লাস নিচ্ছি না, হ্যাঁ, শুক্র শনিবার ছাড়া। তাই আসলে দোষটা আমারই ছিল, এই জন্য আমি এটা আবার চাচ্ছি যে রিপিট করতে। ঠিক আছে, তো আজকে আবার আমি ইনস্টিটিউটকে বলছি অবশ্য আপনাদেরকে এসএমএস দেওয়ার জন্য, মেইল করার জন্য, মানে ও একটু ব্রডলি যেন বলে, যে ধরুন যেন সবাই জানতে পারে। আশা করি যে হয়তো আপনারা এই জন্য হয়তো উপকৃত হচ্ছেন, অনেক জানতে পারছেন। আমরা এখন থেকে আপনার রুটিন পাইছেন নাকি? রুটিন দিছে ইয়েতে, ওয়েবসাইটে? না স্যার, রুটিন তো পাই নাই। রুটিন পান নাই স্যার? একটা রুটিন আসছে, ওটা মনে অন্য ব্যাচের নাকি? একটা রুটিন দেখলাম। কি রুটিন দেখছেন? অক্টোবরে মনে হয় পরীক্ষা, এক্সামের এরকম কিছু। না না, পরীক্ষার রুটিন না, মানে আমাদের ইয়ের রুটিন, মানে আমাদের ক্লাসের শিডিউল। স্যার এটা মেল দিছে স্যার, যে 9টা বাজে ক্লাস হবে, এটা মেল দিছে। এমনিতে কোনো রুটিন হয়নি স্যার। আর মেল দিছে জি 9টা বাজে ক্লাস হবে। আজকে থেকে রুটিন হয়ে গেছে। রুটিন ওরা কি মেল মানে ওরা আপলোড করে কিনা জানি না। আজকে থেকে হচ্ছে আপনার শুধুমাত্র ফ্রাইডে 11টায়, ফ্রাইডে 11টা, আর অন্য যে 6 দিন ক্লাস হবে 6 দিন রাত্রে 9টায়। দ্যাট মিনস 6 দিন বলতে মানে আমার যতটা ক্লাস আছে আর কি, হয়তো বৃহস্পতিবারে নিব না, বুধবার পর্যন্ত। ক্লিয়ার সবার? জি স্যার। জি স্যার, ক্লিয়ার স্যার। সবাই এটা নোট রাখবেন। আগামীকালকে শুক্রবার আছে 11টায়, আগামীকালকে ক্লাস আছে 11টায়। স্যার শনিবারও কি 9টায়? ইয়া 3টায়? হ্যাঁ, সব দিন 9টায়, সব দিন 9টায়। হ্যাঁ, শনিবারও 3টায় বলছিলাম, পরবর্তীতে আমি চিন্তা করলাম যে অনেকেরই অফিস থাকতে পারে, এই জন্য ওইটাও 9টায় নিয়ে নিচ্ছি। থ্যাংক ইউ স্যার। 9 PM স্যার। 9 PM, রাইট। রেকর্ড হচ্ছে তো না? জি স্যার। রেকর্ড হচ্ছে স্যার। হ্যাঁ, তাহলে এই হলো অবস্থা। আপনারা এই ক্ষেত্রে আমি আশা করি যারা মানে বিভিন্নভাবে চাকরিজীবী বা এতে সবাই যেন উপকৃত হন, এই জন্য আমি আসলে এই উদ্যোগটা নিচ্ছি, যে করি হোক বিভিন্ন এতে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করছি। সেক্ষেত্রে তারা আমার সাথে এগিয়ে হয়েছে। হ্যাঁ, যে বিভিন্ন কিছু মানে আমাকে এক্সট্রা অর্ডিনারি কিছু পাওয়ার দিয়ে তারপর ওইগুলা দিয়ে যে ঠিক আছে আপনি আপনাকে থ্যাংক ইউ স্যার। কিন্তু গত ক্লাসটা আমরা মিস করে ফেলেছি, এই জন্য আমি গত ক্লাসে যা পড়াইছি সেটা রিপিট করতেছি এখন। ওকে স্যার, ঠিক আছে। আপনার যারা আগে করছেন তাদের জন্য বেনিফিট হচ্ছে, তারা ডবল শুনলে হয়তো তাদের পরীক্ষার জন্য আরো সহজ হবে। আরেকটা জিনিস হচ্ছে, পরীক্ষার রুটিনে অলরেডি আমিও দেখছি, যেটা রুটিনে অলরেডি দিয়ে দিয়েছে ওল্ড সিলেবাসে। আপনারা ওল্ড সিলেবাসে দিয়েছে। আপনাদের মধ্যে থেকে কেউ আমাকে ইনফর্ম করছিলেন যে আপনাদের পরীক্ষা সেপ্টেম্বরে হতে পারে, যেহেতু তাদের পরীক্ষা হয়ে গেলে সম্ভবত হওয়াটাই সম্ভাবনা বেশি। এবং ইনস্টিটিউটটা আমাকে বলছে যে আগস্টের ফার্স্ট উইকে আমি শেষ করে দিব ক্লাস। ঠিক আছে, ঈদের পরে 2-3 দিনের ভিতরে আমি ক্লাস শেষ করে দিব। ঈদের পরে হয়তো 3টা ক্লাস হবে, সেই 3টা ক্লাস 3 দিনে শেষ করে দেব। ঠিক আছে, কিন্তু আপনাদের চাপ বাড়ছে, আপনারা এখন থেকে পড়াশোনা শুরু করে দেন। আমরা স্টার্টিং এ চলে যাচ্ছি, তাহলে আমরা শুরু করতেছি। আপনাদেরকে আমি মিউট করে দিচ্ছি। আমরা গত ক্লাসে আমরা আলোচনা করছি দি ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872। আমরা যদিও পড়তেছি ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872, কিন্তু আমরা বলবো সবসময় অলওয়েজ কন্ট্রাক্ট অ্যাক্ট 1872, কন্ট্রাক্ট অ্যাক্ট 1872। এখানে প্রথমেই হচ্ছে টাইটেল, শর্ট টাইটেল, যে কোনো অ্যাক্টের ক্ষেত্রে প্রথম শর্ট টাইটেল থাকে, দেন হচ্ছে ইন্টারপ্রিটেশন ক্লজ। ইন্টারপ্রিটেশন ক্লজের ক্ষেত্রে আমার মনে হয় আপনাদেরকে সুযোগ দেই, আপনারা কাছ থেকে আমি শুনি, তাহলে যারা ছিল না তারা আপনাদের কাছ থেকে শুনলেও হয়তো তারা আরো বেশি উপকৃত হবে। প্রথমে আমি ইন্টারপ্রিটেশনে প্রথম বলছি যে প্রপোজাল কি বলেন, একজন বলেন। প্রপোজাল বলতে কি বুঝি? প্রমিস বলতে কি বুঝি? প্রপোজাল বলতে কি বুঝি? প্রমিস বলতে কি বুঝি? এখানে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন তো, একটু কালার করা আছে। একটু কথা বলেন।
আপনারা যারা ক্লাসে ছিলেন না তারাও তো শীটটা পাইছেন, এই ইয়েটা ওয়ার্ডের ফাইলটা পাইছেন তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে প্রথমে হচ্ছে আমার প্রপোজাল কি এখানে বলা আছে দেখেন, when one person signifies to another his willingness to do or abstain from doing anything, ঠিক আছে, with a view to obtaining the assent, কোনো সম্মতি নেওয়ার উদ্দেশ্যে যদি কোনো কাজ করা অথবা না করার সম্মতি নেওয়ার উদ্দেশ্যে যদি কোনো কিছু করে দেয় তাকে বলা হয় প্রপোজাল। আর এই প্রপোজালটা যখন অ্যাকসেপ্টেড হয় তখন তাকে বলা হয় প্রমিস। প্রপোজালটা যখন অ্যাকসেপ্ট হয় তখন তাকে বলা হয় প্রমিস। দেন এখানে প্রমিসর কে, প্রমিসি কি, এগুলো বলছে, এগুলো আপনারা দেখে নেবেন। যখন এই প্রমিসে এভরি সেট অফ প্রমিস ফর্মিং দ্য কনসিডারেশন, যদি এখানে কনসিডারেশনটা থাকে ফর ইচ আদার ইজ অ্যান এগ্রিমেন্ট, তখন এটা হয়ে যায় এগ্রিমেন্ট। তাহলে আমরা প্রথম দেখলাম হচ্ছে প্রপোজাল কি, তারপর হচ্ছে প্রপোজালটা প্রমিস হয় কখন, প্রমিসের পরে কখন এটা এগ্রিমেন্টে হয়, ঠিক আছে, এতটুকু পড়লাম। তার পরবর্তীতে আমরা বলছি যে এগ্রিমেন্টটা কখন ভয়েড হয়, যদি এটা এনফোর্সেবল বাই ল না হয় তখন এটা ভয়েড হয়ে যায়, আর যখন এনফোর্সেবল বাই ল এগ্রিমেন্টটা হয়ে যায় তখন তাকে বলা হয় কন্ট্রাক্ট, ঠিক আছে। একটার সাথে কিন্তু আপনার সামঞ্জস্য আছে। প্রথমে হলো প্রপোজাল, প্রপোজালের পরে হলো প্রমিস, প্রমিসের পরে হচ্ছে এগ্রিমেন্ট, এগ্রিমেন্টের পরে হচ্ছে কন্ট্রাক্ট। ক্লিয়ার? এগুলো আপনারা দেখে নেবেন। দেন কন্ট্রাক্টের পরে কন্ট্রাক্ট যদি এগ্রিমেন্ট যদি একদিকে হবে কন্ট্রাক্ট, অথবা যদি এটা এনফোর্সেবল ল না হয় তাহলে হয়ে যাবে ভয়েড। দেন কোশ্চেন অ্যারাইজ করে যে ভয়েডেবল কন্ট্রাক্ট, এটা একটা ডেফিনিশন। হ্যাঁ বানাও। An agreement which is enforceable by দুইটা ক্লাস করতে আছি। ভয়েডেবল কন্ট্রাক্ট বলতে কি বোঝায় এটা কি বলেন, এর ডেফিনিশন আসে পরীক্ষায়। What do you mean by contract and voidable contract and void contract? একজন বলেন। কেউ একজন, আমি কি নাম ধরে বলবো? রাইসুল বলেন, রাইসুলি বলেন, আপনি বলেন, আপনি আনসার ইয়ে করেন, রেসপন্স করেন। What do you mean by valid contract, void contract and voidable contract? স্যার যেটা স্যার লয়ের দ্বারা ইয়া করা, ইংলিশে বলবেন, এখানে এক লাইন করে বলা আছে। স্যার a contract which is enforceable by law it's called void, and sir a contract by law যদি হয় is called a valid contract বলতে পারি অথবা কন্ট্রাক্ট বলতে পারি। হ্যাঁ স্যার। হ্যাঁ, তারপর and sir then যদি an agreement যদি স্যার so our agreement enforceable by law we called it sir contract. হ্যাঁ, রাইট। And sir an agreement which is enforceable by law, and sir যদি স্যার পড়েন নাই পড়াশোনা করতে হবে স্যার। এইটুকুকে পড়া হয়নি স্যার, আমি অনেক পরে জয়েন করছিলাম। আপনি একটু বলতেন স্যার, লজ্জা দিয়ে না, আপনি বলে দেন। কালকে আমি অনেক পরে জয়েন করছিলাম। হ্যাঁ, পড়তে হবে, ঠিক আছে, আর অনেক আগে থেকে পড়া, পরীক্ষা আসতেছে, পড়তে হবে। নেক্সট আরেকজন বলেন, আমি এখানে কাছাকাছি কাজে দেখতে পাচ্ছি, আপনি আরেকজন বলেন, আপনি মিউট করে ফেলেন রাইসুল। আমি এখানে দেখতে পাচ্ছি কি আব্দুল আলিম, আপনি বলেন। What do you mean by void contract? শুনতে পাচ্ছেন? ঠিক আছে, ফ্লোর ওপেন, আপনি যে কেউ একজন বলেন। ভয়েড কন্ট্রাক্ট, ভ্যালিড কন্ট্রাক্ট, ভয়েডেবল কন্ট্রাক্ট। কেউ বলতেছেন না, বলতে পারবেন না? আপনার স্ক্রিন তো সামনে আছে, ইচ্ছা করলে স্ক্রিন দেখে বলতে পারেন। An agreement not enforced by law is the said to be void. To be void, void মানে voidable contract আমরা বলতে পারি। এই ক্ষেত্রে আমরা বলতে পারি voidable contract-ও বলতে পারি, ঠিক আছে? said to be void। দেন হচ্ছে বলেন, An agreement enforceable by law is a contract. contract, তারপরে বলেন voidable contract। An agreement which is enforceable by law at the option of one or more of the parties thereto, but not
at the option of the other and other or others is a voidable contract. ঠিক আছে, আপনারা এই যে আপনাদেরকে আজকে এই যে রিপিট করলাম এবং এটা গুরুত্ব দিয়ে দিয়ে বললাম, এই যে তিনটা লাইন, তিনটা মানে চারটা লাইন, তিনটা সংজ্ঞা জি, এক্স এবং আই আপনারা হুবহু মুখস্থ করবেন। নেক্সট আমরা চলে যাচ্ছি কমিউনিকেশন কখন কমপ্লিট হয়। দেখে নিবেন আপনি যার কাছে কোনো একটা জিনিস পৌঁছে, যেমন আমি এখন বারবার বলতেছিলাম যেন আব্দুল আলিমকে বলতেছিলাম উনি যেন বলে, কিন্তু উনি কি শুনতে পারছে কি পারে নাই আমি কিন্তু বুঝি নাই। যদি আমি বুঝি যে উনি শুনতে পারছে তখন দেন দিস ইজ কল্ড কমিউনিকেশন। ঠিক আছে, বললাম হবে এটা কমিউনিকেশন কমপ্লিট হয়েছে। যদি উনি যদি না শুনে থাকে বা আমি যদি এখান থেকে বুঝতে না শুনতে পারছে তখন একটা কমিউনিকেশন বলতে হবে। ঠিক আছে, আপনি বুঝতে পারছেন উদাহরণটা? Yes sir. কমিউনিকেশন হয় কমপ্লিট, কমিউনিকেশন কখন কমপ্লিট হবে? হ্যাঁ বলেন। A communication of a proposal is complete when it's come to the knowledge of the person to whom it is made. আমি যার বরাবর মানে করতেছি সে যদি জানছে কি জেনেছে এই ব্যাপারে, যদি আমার নলেজে আসে, আমি যদি আমার জ্ঞানে আসে, তখন এটাকে বলা হবে কমিউনিকেশন। কমিউনিকেশন, জি স্যার। ক্লিয়ার? এটা বলে এখানে এই কথাগুলো এখানে বলা হয়েছে এবং এখানে ইলাস্ট্রেশন আছে, আপনারা দেখবেন। আমি একটু দ্রুত করতেছি কারণ হলো যেহেতু এই ক্লাসটা একবার রিপিট করতেছি, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে একটু দ্রুত যেতে হবে। তারপর বলা হচ্ছে যে অ্যাকসেপ্টেন্স। অ্যাকসেপ্টেন্স কাকে বলে? Acceptance must be বা এখানে আমরা আলোচনা করছিলাম অ্যাকসেপ্টেন্স মাস্ট বি অ্যাবসলিউট। অ্যাকসেপ্টেন্স আপনি যখন দিবেন আপনি সেটা আপনারা আনমিউট করে ফেলবেন, একজন শুধুমাত্র মানে সবাই মিউট রাখবেন, একজন শুধু আনমিউট করবেন। অ্যাকসেপ্টেন্স মাস্ট বি অ্যাবসলিউট, অ্যাবসলিউট হতে হবে অ্যাকসেপ্টেন্স। ঠিক আছে, আপনি আমাকে বললেন স্যার আপনি এই ক্লাসটা নেবেন, আমি বললাম হ্যাঁ আরেকটা ক্লাস আমি নিব, কিন্তু যদি এরকম কোনো মানে একটা কন্ডিশন দিয়ে দিলাম, যদি কি থাকে ইলেকট্রিসিটি থাকে অথবা যদি আমাকে ইনস্টিটিউট পারমিশন দেয়, সেই ক্ষেত্রে আমার এটা অ্যাকসেপ্টেন্স আসে নাই। অ্যাকসেপ্টেন্স তখনই হবে যখন এটা কি হবে, অ্যাবসলিউট হতে হবে, এটার ক্ষেত্রে কোনো বাদ দেওয়া যাবে না, তখন তাকে বলা হচ্ছে অ্যাকসেপ্টেন্স মাস্ট বি অ্যাবসলিউট। কোনো কন্ট্রাক্ট হতে হলে অ্যাকসেপ্টেন্সটা অবশ্যই কি হতে হবে, অ্যাবসলিউট হতে হবে। তারপর আমরা বলছিলাম হোয়াট এগ্রিমেন্টস আর কন্ট্রাক্ট, কোন এগ্রিমেন্টগুলো কন্ট্রাক্ট। এই যে একটা দাগ, এটা কিভাবে আসে, এটা আসলে এটা আমার শিখা দরকার। এটা আমি মানে ডিলিট করবো কিভাবে? এই যে একটা দাগ দিছে, কেউ একজন দিছেন, এটা তো জানি না স্যার। এটা আপনারা যারা করেন এটা খুব খারাপ কাজ। হ্যাঁ, এগুলো করলে তো অন্যরা দেখতেছে না এটা। ঠিক আছে, এগুলো করবেন না। স্যার উপরে ইরেজার আছে, ইরেজার দিয়ে মুছে যাবে। কোনটা? এটা তো অ্যানুইট, এটা দিয়ে মনে দাগটা দিচ্ছে। নিজের কোথায় পাওয়া যায় জানা স্যার? স্যার দুইটা এ আছে না, মানে সংখ্যাটা আছে যে 12 পাশে দুইটা এ আছে, তার পাশে ইরেজার আছে। ঠিক আছে, পরে দেখে নিব। ফন্ট সাইজের একেবারে ডানে, ফন্ট সাইজ যে 12 দেয়া আছে, 12 এর পাশে যে লেটার মানে সাইজটা আছে ওটা একেবারে ডানে আছে ইরেজার। আপনি আনডু করে দেন তাহলে দেখবেন। আপনি ইয়ে থেকে বলতেছেন আমার মানে ওয়ার্ডের ফাইল থেকে যেতে হবে এটা? জি স্যার, স্যার ওই যে টাইম নিউ রোমানের পাশে স্যার ফন্ট সাইজের ডান, ফন্ট সাইজ আমি ভাবছি যে আমি জুমের থেকে বুঝি এটা করতে হবে। আচ্ছা ঠিক আছে, এটা আপনারা এগুলো করবেন না, ওখান থেকে যেটা করা যাবে। ঠিক আছে, যাই আমরা এখন যাচ্ছি যে হোয়াট এগ্রিমেন্টস আর কন্ট্রাক্ট, কোন এগ্রিমেন্ট গুলো কন্ট্রাক্ট হয় একজন বলেন। all agreement are contract if they are made by the দেখে দিয়ে বলতেছেন, আমি চেঞ্জ করে বলবো, বলেন। স্যার দেখে তো বলতেছি স্যার, আমি জয়েন করে নাই স্যার। যারা জয়েন করছেন তাদেরকে আমি কোশ্চেন করতেছি, যারা জয়েন করেন না তারা বলছেন না, তারা শোনার জন্যই আমি আসলে কোশ্চেন করতেছি। স্যার বলেন হোয়াট এগ্রিমেন্টস আর কন্ট্রাক্ট। সব এগ্রিমেন্টারি কন্ট্রাক্ট যদি ফ্রি অফ কনসেন্টে পার্টিদের ফ্রি অফ কনসেন্টে করা হয় এবং লফুল কনসিডারেশনে হয় এবং অবজেক্টিভও লফুল থাকে।
ঠিক আছে, আর নট এক্সপ্রেসলি ডিক্লেয়ার টু বি ভয়েড, এবং এগুলোকে যেন ভয়েড ভাবে ডিক্লেয়ার করা যাবে না, এরকম যদি হয়ে থাকে তখন একে বলা হবে কন্ট্রাক্ট। ঠিক আছে, আপনারা যারা নতুন জয়েন করছেন তাদের জন্য এগুলা মানে রিপিট করা আর কি। জি স্যার, থ্যাংক এখন ইউ স্যার। কোশ্চেন আসতেছে হু আর কম্পিটেন্ট টু কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট কারা করতে পারবে? যারা ছিলেন তাদের মধ্যে যদি একজন বলবেন না দেখা। যাদের বয়স 80 এর উপরে। আপনি না, আপনি একটা বলছেন এই মাত্র, তো আপনি স্যার আর একজন বলেন। Who are competent to contract? তার মেজরিটি হইতে হবে, সাউন্ড মাইন্ড হইতে হবে। ওই আমি যেখানে যে ভাষা লিখছি ভাষার কিছু কাছাকাছি যান। আর ম্যাচুরড হতে পারছে, ম্যাচুরিটি। হ্যাঁ, এজ অফ ম্যাচুরিটি, মেজরিটি, ঠিক আছে, ম্যাচুরড না, মেজরিটি, এজ অফ মেজরিটি। ম্যাচুর বললে হবে কিন্তু সিনোনিম কিন্তু হয়। হ্যাঁ, আমরা করব না, এখানে ভাষাটা ইউজ করে করব, আমি বলছি ওইটা। ঠিক আছে, নাবালকটা স্যার এই কন্ট্রাক্টে মানে যেতে পারবে না। না, হ্যাঁ আমি আবার বলছি, দেখেন, এভরি পারসন ইজ কম্পিটেন্ট টু কন্ট্রাক্ট, সকল লোকই কম্পিটেন্ট হচ্ছে কন্ট্রাক্ট করার জন্য। হু ইজ দ্য এজ অফ টু দ্য ল, আইন অনুযায়ী যে যার বয়স মেজরিটি বলা হয়। এখন আইন কোন দেশের 18 বছর জায়গায় 19 বছর করতে পারে, 20 বছর করুক, এই আইন যদি বলে মেজরিটি তাহলে এটাই বলে মেজরিটি। 17-16 বছর যদি অ্যালাউ করে তাহলে 16 বছর মেজরিটি। ঠিক আছে, এটা এমন ভাবে সংজ্ঞাটা করছে যে এটা ইন্ডিভিজুয়াল পিরিয়ড পর্যন্ত জন্য বলতে থাকে। ঠিক আছে, এন্ড হু ইজ অফ সাউন্ড মাইন্ড, যে কি থাকতে হবে, সাউন্ড মাইন্ড থাকতে হবে, ইজ নট ডিসকোয়ালিফাইড ফ্রম কন্ট্রাক্টিং বাই ল এনি ল টু হুইচ হি ইজ এ সাবজেক্ট। ঠিক আছে, কোনো অনুযায়ী আইন অনুযায়ী সে যেন ডিসকোয়ালিফাইড না হয়, তাহলেই সে কি করবে, কম্পিটেন্ট টু কন্ট্রাক্ট। তিনটা পয়েন্ট এখানে, একটা হচ্ছে মেজরিটি, এইজের ক্ষেত্রে মেজরিটি, সেকেন্ড হচ্ছে সাউন্ড মাইন্ড, কোয়ালিফাইড, আইনের মাধ্যমে ডিসকোয়ালিফাইড। আপনি সাউন্ড মাইন্ডও আছেন, আপনি মেজরিটিও হচ্ছেন, কিন্তু আপনাকে বলা হচ্ছে ডিসকোয়ালিফাইড। ঠিক আছে, তাইলে আপনি করতে পারবেন না। দেন আমরা বলছি সাউন্ড মাইন্ড বলতে কি বুঝি, একজন বলেন। A person is said to be of sound mind for the purpose of making a contract if at the time when he make it he is capable of understanding, মানে যে বোঝার ক্ষমতা আছে এমন ধরনের পারসনই কন্ট্রাক্টে সাউন্ড মাইন্ড হিসেবে বিবেচিত। অর্থাৎ যখন সে কন্ট্যাক্ট করে তখন সে যেন কি থাকে, সে তার জিনিসটা বোঝার ক্ষমতা থাকে, তার পার্সোনাল জাজমেন্ট, রেশনাল জাজমেন্ট করার ক্ষমতা থাকে, তখন তাকে বলা হবে সাউন্ড মাইন্ড। জি স্যার। ঠিক আছে, এই ক্ষেত্রে নিচে আর দুইটা লাইন আছে। অনেক ক্ষেত্রে অনেক সময় কি থাকতে পারে, একটা লোক সবসময় আনসাউন্ড মাইন্ড থাকতে পারে, কিন্তু যখন সে কন্ট্যাক্ট করছে তখন সে সাউন্ড মাইন্ড ছিল, তাহলে এটা কন্ট্রাক্টটা ভ্যালিড হলো। ঠিক আছে, আবার কোনো একটা লোক সবসময় আনসাউন্ড মাইন্ড থাকে, সাউন্ড মাইন্ড থাকে, কিন্তু যখন কন্ট্রাক্ট করছে তখন সে আনসাউন্ড মাইন্ড, তাহলে এটা ভ্যালিড হবে না। আপনারা মনে হয় যে অনেকেই আনমিউট করে রাখছেন। হ্যাঁ, একজনে শুধু আনমিউট করবেন আর অন্যরা সবাই মিউট রাখবেন। কনসেন্ট বলতে কি বোঝায়, একজন বলেন। Two or more person are said to consent when they agree upon the same thing in the same sentence. Yes, right, thank you. এই কথাটা আমরা লিখবো, agree upon the same thing in the same sense। ঠিক আছে, সেম সেন্স সেম থিং এর জন্য সেম সেন্স হতে হবে, তখন আমরা বলবো কনসেন্ট। আর এই কনসেন্টটাকে বলা হচ্ছে ফ্রি কনসেন্ট। তখন ফ্রি কনসেন্ট বলতে আমরা কি বুঝি, আরেকজন বলবেন। আমরা কনসেন্টের পরে আমরা যাব ফ্রি কনসেন্ট বলতে কি বুঝি, বলবো বলেন, আরেকজন বলেন। কোয়েশন থাকবে না যেখানে, আনডিউ ইনফ্লুয়েন্স থাকবে না, তারপর মিসপ্রেজেন্টেশন থাকবে না যেখানে, আর এই তো পাঁচটা পয়েন্ট। আচ্ছা, তার মানে সবগুলো বলতে হবে। হ্যাঁ, পাঁচটা পয়েন্ট অবশ্যই লিখবেন, পরীক্ষা যখন আসবে পাঁচটা পয়েন্ট লিখবেন। ফ্রি অফ কনসেন্টের ক্ষেত্রে 5টা পয়েন্টই বলতে হবে, যে কোয়েশন, আনডিউ ইনফ্লুয়েন্স, ফ্রড, মিসপ্রেজেন্টেশন এবং মিস্টেক। এই পাঁচটা কন্ডিশন যদি না থাকে তখন আমরা বলবো 16, 17, 18, এই কনসেপ্টটা ফ্রি 20, 21, কনসেপ্ট। 22। ওকে, ঠিক আছে। জি স্যার। নেক্সট আমরা আরেকজন বলেন। হ্যাঁ, কিছু বলতেছিলেন।
দেন আমরা বলবো কোয়েশন বলতে কি বুঝি, এই যে 5টা পয়েন্ট বলছে 5টা পয়েন্টে আবার ডেফিনিশন শিখবেন। কোয়েশন বলতে আমরা কি বুঝি? কোয়েশন বলতে কি বুঝি একজন বলেন। কোয়েশন কেউ বলতে পারতেছেন না? দেখে দেখে বলেন। বলেন। Caution is the committing of threatening to a commit any act forbidden by the Indian Penal Code. কমিটিং মানে হচ্ছে মানে আপনাকে অলরেডি ঘটনা করছে অথবা আপনাকে কি করছে, থ্রেট দিছে আপনাকে এই ঘটনা আপনাকে মারবে। কমিটিং মানে মনে করেন যে আপনার মায়ের আপনাকে মারলো অথবা আপনাকে মারার জন্য থ্রেট দিল। এই মারা বলতে এখানে বিভিন্ন অঙ্গিকে মারা বলতে হতে পারে। আপনাকে মনে করেন যে আপনার চাকরিচ্যুত করবে, আপনাকে চাকরিচ্যুত করে ফেলছে অলরেডি, অথবা আপনাকে বলা হচ্ছে আপনাকে মানে গ্রেফতার করে ফেললো, অথবা আপনাকে মনে করেন যে হাইজেক করা হলো অথবা হাইজেক করবে, এরকম কথাবার্তা। কমিটিং অর থ্রেটিং টু কমিট, ঠিক আছে? এরকম যদি হয় তখন তাকে বলা হবে কোয়েশন। আর বাকিগুলা এইগুলা পুরোটা লাইন আপনার পড়বেন। ক্লিয়ার? নেক্সট আমরা যাচ্ছি আনডিউ ইনফ্লুয়েন্স বলতে কি বোঝায়? স্যার আমরা কি এখানে ইন্ডিয়ান পেনাল কোড এই কথাগুলো লিখবো? না না, ইন্ডিয়ান পেনাল কোড লিখবেন না, ঠিক আছে? তাহলে এটার পরিবর্তে কি লিখবো? বাংলাদেশি পেনাল কোড লিখবেন। আচ্ছা, আমরা যখন কোনো রেফারেন্স দিব তখন আমরা ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট বলবো না, আমরা বলবো কন্ট্রাক্ট অ্যাক্ট 1872। আচ্ছা জি স্যার, থ্যাংক ইউ। তাহলে আনডিউ ইনফ্লুয়েন্স বলতে কি বুঝি? ডমিনেটিং দ্য ইনফ্লুয়েন্স অফ আদার্স, মানে ডমিনেটিং দ্য উইল অফ আদার। আমার কোনো একটা ইচ্ছাকে কেউ যদি আনডিউ ভাবে যদি ইনফ্লুয়েন্স করতে চায় আমার একটা উইলটাকে, এটাই স্যার হচ্ছে আনডিউ ইনফ্লুয়েন্স। আপনাকে ইনফ্লুয়েন্স করছে আপনাকে, কিন্তু সে আগেরটা কিন্তু আপনাকে জোরপূর্বক করে আপনাকে করা হয়েছে, আপনি কিন্তু রাজি খুশি হয়ে করেন নাই। আর আনডিউ ইনফ্লুয়েন্স হচ্ছে আপনি রাজি খুশি হয়েছে এবং সেটা আনডিউ হবে, ঠিক আছে? যে রাজি খুশি হয়ে আপনি যখন আপনার কাছে মানে অবৈধভাবে যখন রাজি খুশি করে আপনার কাছে যখন পুরো কাজ আদায় করে নেয় তখন তাকে বলে আনডিউ ইনফ্লুয়েন্স। ক্লিয়ার? জি। নেক্সট আমরা যাচ্ছি হচ্ছে ফ্রড বলতে কি বুঝি? ফ্রড বলতে কি বোঝায়? দিকে দিকে বলেন না একজন। হ্যাঁ, fraud means and includes any of the following acts committed by a party to contract or with his convenience or by his agent, with intent to deceive another party thereof, his agent, or to induce him to enter into the contract. মানে হচ্ছে কি, ফ্রড মানে হচ্ছে আপনি জানেন জিনিসটা সত্য কোনটা, ঠিক আছে? সেই সত্যটা আপনি না বলে তাকে কনভিন্স করছেন অন্য একটা ইয়েকে আপনাকে তাকে ঠকানোর উদ্দেশ্যে কোনো কিছু তাকে আপনি কাজটা করছেন, এটাকে বলা হচ্ছে ফ্রড, ঠিক আছে? এটা কি হতে পারে? কোনো সাজেশন বা কোনো ব্যাপারে কোনো ঘটনা অথবা কোনো ফ্যাক্ট ফিগার এই ক্ষেত্রে হতে পারে যেগুলো আপনি জানেন যে এটা সত্য না কিন্তু আপনি তাকে সত্য বলে বিশ্বাস করেছেন, এটা একটা ফ্রড। আপনি জানেন, আপনারা অনেকে আনমিউট করে রাখছেন, আনমিউট করে না, মিউট করে দেন, ঠিক আছে? কোনো কিছু গোপন করা যেটা আপনি আপনার নলেজে আছে কিন্তু আপনি গোপন করে রাখছেন। প্রমিস মেড উইদাউট ইন্টেনশন অফ পারফর্মিং ইট, আপনি যা আগে থেকে জানেন আপনি এটা করবেন না, এরকম ইন্টেনশন নিয়ে আপনি তাকে প্রমিস করছেন, ঠিক আছে? হয়তো তাকে ঠকাবেন, এইগুলো হচ্ছে ফ্রড। মিসরিপ্রেজেন্টেশন বলতে কি বুঝছেন? যেমন আপনারা অনেকে আনমিউট করে রাখছেন, হ্যাঁ আমি বন্ধ করে দিয়ে আমি বলতে থাকি, তাহলে আবার অন্যরা ডিস্টার্ব হচ্ছে। মিসরিপ্রেজেন্টেশন বলতে বোঝাচ্ছে কি, যে আপনি যেটা প্রেজেন্টেশন করার দরকার ছিল সেই প্রেজেন্টেশনটা না করে আপনি এটাকে ভুলভাবে মানে আপনাকে এটার সঠিক উদ্দেশ্যটা বিচ্যুতি করে
অন্যভাবে মিথ্যাভাবে আপনি এটাকে প্রেজেন্টেশন করছেন, সেটাকে বলে মিসরিপ্রেজেন্টেশন। ঠিক আছে? The positive assertion in a manner not warranted by the information of the person making it of what that which is not true, though he believes it is to be true. আপনি যেগুলো সত্য না কিন্তু আপনি তাকে সত্য বলে, তো তাকে সত্য না বলে জানালেন, কিন্তু যদিও আপনি বিশ্বাস করেন যে সেটা সত্য না, সেটা সত্য। অর্থাৎ সত্যকে আপনি সত্য না বললেন, অথবা সত্য নাকে আপনি সত্য বললেন, সেটা হলো মিসরিপ্রেজেন্টেশন। অথবা আপনার কি হচ্ছে ইন ব্রিচ অফ ডিউটি, ওই আগেরটার মতো ফ্রডের মতো আপনার রিসিভ করার উদ্দেশ্যে আপনি তাকে ইন্টেন্ট আপনার উদ্দেশ্য রিসিভ করার, সেই ক্ষেত্রে আপনি আপনার ডিউটি ব্রিচ করছেন। গেইন এন অ্যাডভান্টেজ টু দ্য পারসন কমিটিং ইট অর এনি ওয়ান ক্লেমিং এত, এইগুলো আপনার এই যে মিসরিপ্রেজেন্টেশন, আপনি এগুলো দেখে নেবেন। আর এই ভয়েডেবিলিটি অফ এগ্রিমেন্ট উইথাউট ফ্রি কনসেন্ট, আর এই যে আমি এতক্ষণ যেটা বললাম ফ্রি কনসেন্টের 5টা পয়েন্ট, এই 5টা পয়েন্ট যদি না থাকে, ফ্রি কনসেন্ট না হয়, তখনই একে বলা হবে এগ্রিমেন্টটা ভয়েড। এগ্রিমেন্টটা ভয়েড অর্থাৎ আপনাকে যদি কোনো ডেফিনিশন মানে কোনো যদি কেস স্টাডি আছে, কেস আসে, তাহলে আপনি দেখবেন ওই কেসের ক্ষেত্রে এই যে 5টা জিনিস দেখলাম, এই 5টা জিনিস যদি না থাকে তখন আপনি বলবেন এটা ভয়েড কন্ট্রাক্ট। ঠিক আছে? 5টা জিনিস যদি থাকে তখন আমরা বলবো ভয়েড কন্ট্রাক্ট। কেন? কারণ দেয়ার ইজ দ্য অ্যাবসেন্স অফ ফ্রি কনসেন্ট, এখানে ফ্রি কনসেন্টের অভাবে সেটা ভয়েড কন্ট্রাক্ট হয়ে গেল। First consideration and objects are lawful and what not. কোন অবজেক্টগুলোকে বলা হচ্ছে লফুল আর কোনগুলো না, কোন কনসিডারেশন এবং অবজেক্টগুলোকে বলা হবে লফুল অথবা কোনগুলো বলা হবে না। The consideration or object of an agreement is lawful unless, সবগুলা কনসিডারেশন অবজেক্টকে লফুল বলা হবে যদি না এই পয়েন্টগুলো থাকে। এই পয়েন্টগুলো যদি থাকে তখন হচ্ছে এটা আনলফুল, এগুলো লফুল না। অবজেক্ট লফুল না, কনসিডারেশনটা লফুল না। ইট ইজ ফরবিডেন বাই ল, ল দ্বারা যদি ফরবিডেন করা হয়ে থাকে, or is of such nature that if permitted it would defeat the provision of any law, যদি এটাকে পারমিট করে তাহলে আইনের যে কোনো একটা প্রভিশন এটা ভঙ্গ করা হবে। যদি এটা ফ্রডুলেন্ট হয়ে থাকে, it involves or implies injury to the person or property of another, if the court regards it as immoral or opposite to public policy। ঠিক আছে? এই যদি পয়েন্টগুলো হয়, এই পয়েন্ট ছাড়া অন্যান্য সব ক্ষেত্রে এই সব কনসিডারেশন এবং অবজেক্টকে বলা হবে লফুল। এই 5টা পয়েন্টের ক্ষেত্রে বলা হবে আনলফুল, আপনার কনসিডারেশন আর অবজেক্ট হচ্ছে আনলফুল। আর যখন আপনার এই আনলফুল কনসিডারেশন থাকবে তখন তাকে বলা হবে ভয়েড কন্ট্রাক্ট। যখন আনলফুল কনসিডারেশন থাকবে তখন একে বলা হবে ভয়েড কন্ট্রাক্ট। এখানে দেখেন, এখানে একটা 3টে পয়েন্ট আছে, সেটা বলা হচ্ছে যে যদি একটা এগ্রিমেন্ট উইথাউট কনসিডারেশন an agreement without consideration void, ঠিক আছে? কনসিডারেশন ছাড়া এগ্রিমেন্ট হয়ে যা ভয়েড হয়ে যা, unless it is in writing and registered or is a promise to compensate for something done or is a promise to pay a debt buried by limitation law। ঠিক আছে? আইন অনুযায়ী যদি এটা ডেট হয়ে যা, ব্যারেট ডেট, ওই যে আপনার যে লোনটা সেটা যদি ব্যারেট হয়ে যায় পে করতে, সেই ক্ষেত্রে যদি কোনো কিছু হয় সেটা কনসিডারেশন ছাড়াও এটা মানে এগ্রিমেন্ট হয়ে কন্ট্রাক্ট হবে, ভ্যালিড কন্ট্রাক্ট হবে। অথবা আপনার যদি যেগুলো কম্পেনসেট করা হয়েছে, যেগুলো আগে সামথিং ডান আগে করা হয়েছে, সেই ক্ষেত্রে যদি আপনি কোনো কম্পেনসেট করা হয়ে থাকে, অথবা যদি এটাকে আপনার রাইটিং এবং রেজিস্টার করা হয়ে থাকে, সেই ক্ষেত্রে এগুলোকে বলা হবে কনসিডারেশন ছাড়াও ভয়েড হয়। কোন কোন ক্ষেত্রে? এই নিচে 3টা ক্ষেত্রে। এই 3টা ক্ষেত্রে কি আমরা পয়েন্ট আকারে যদি আমরা বলি, আমরা বলবো ন্যাচারাল লাভ এন্ড এফেকশন। ন্যাচারাল লাভ এন্ড এফেকশন, এই ন্যাচারাল লাভ এন্ড এফেকশনের কারণে যখন কোনো কন্ট্রাক্ট করা হবে, সেই ক্ষেত্রে যদি আপনার কনসিডারেশন নাও থাকে সেটা হচ্ছে ভ্যালিড কন্ট্রাক্ট। আবার এমন কোনো কিছু কাজ আছে যেগুলো ভলান্টারি সার্ভিস অলরেডি দিয়ে দিয়েছে, সেটার জন্য পেমেন্ট করা হয় অথবা সেটা কম্পেনসেট করা হয়, তখন তাকে বলা হবে ভ্যালিড কন্ট্রাক্ট। অথবা আপনার যে এরকম লোন অথবা তার এজেন্ট অথবা তার যদি এরকম লোন যদি হয় অথবা লোনের কোনো অংশ হয়ে থাকে, সেটা যদি ভ্যালিড হয়ে যায় এবং সেই টাকাটা যখন আপনার ফেরত নেওয়া হয় অথবা টাইমের লিমিটেশন অফ ফি কোর্টের আইনের মাধ্যমে যখন কোর্টের মাধ্যমে যখন হয়ে থাকে, তখন এইকে বলা হবে ভ্যালিড কন্ট্রাক্ট। অন্যান্য ক্ষেত্রে বলা হবে কনসিডারেশন ছাড়া ভয়েড কন্ট্রাক্ট। আপনারা এইগুলা দেখবেন। হ্যাঁ,
দেন আমরা আলোচনা করছিলাম কন্টিনজেন্ট কন্ট্রাক্ট। কন্টিনজেন্ট কন্ট্রাক্ট বলতে আমরা কি বুঝি? কন্টিনজেন্ট কন্ট্রাক্ট ইজ এ কন্ট্রাক্ট টু ডু অর নট টু ডু সামথিং ইফ সাম ইভেন্ট কোলাটেরাল টু সাচ কন্ট্রাক্ট ডাজ অর ডাজ নট হ্যাপেন। যদি কোনো কন্ট্রাক্ট কন্ডিশন দেওয়া থাকে, কোনো কন্ডিশন ওই ঘটনা ঘটে অথবা না ঘটে, সেই ক্ষেত্রে আমি আপনাকে এই কন্ট্রাক্টটা দিব, মানে এটা দিব অথবা না দিব, এরকম কোনো যদি কন্ট্রাক্ট হয় তখন তাকে বলা হয় কন্টিনজেন্ট কন্ট্রাক্ট। যেমন আমরা উদাহরণ হিসেবে আমরা বলছিলাম ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট। ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট গুলো হচ্ছে আপনার বিশেষ করে লাইফ ইন্স্যুরেন্স এবং অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স, সেক্ষেত্রে হচ্ছে কন্টিনজেন্ট কন্ট্রাক্ট। Contingent contract to do or not to do anything if an uncertain future event happens cannot be enforced by law unless until that event has happened. যদি এই ঘটনা না ঘটে তাও পর্যন্ত এটা দেওয়া হবে না। If the event becomes impossible, such contract will become void. যদি এরকম কোনো ঘটনা থাকে যেগুলো কখনই ঘটবে না, ইম্পসিবল, সেক্ষেত্রে এই রকম কন্ট্রাক্ট কন্টিনজেন্ট কন্ট্রাক্ট হয়ে যাবে ভয়েড কন্ট্রাক্ট। Of the consequence or breach of contract, compensation for loss or damage caused by breach of contract. কোনো কন্ট্রাক্ট যদি ব্রিচ করে সেই ক্ষেত্রে আপনার কম্পেনসেশন, যে লস অথবা ড্যামেজ হয় সেটার জন্য আপনি কম্পেনসেশন চাবেন। When a contract has been broken, the party who suffered by such breach is entitled to receive from the party who has broken the contract compensation for any loss or damage caused by to him thereby which naturally arose in the usual course of things from such breach or which the likely to be result from the such breach of it. অর্থাৎ মুদ্রা কথা হচ্ছে, এটার টোটাল কথাটা হচ্ছে যে যদি আপনি যে কন্ট্রাক্টটা করছেন সেই কন্ট্রাক্টটা যদি ব্রিচ হয়ে যায়, সেটার জন্য যদি অন্য পার্টি যিনি সাফার করেন তার যদি কোনো কিছু যে পরিমাণ লস অথবা ড্যামেজ হবে সেটা সে কম্পেনসেশন দিতে বাধ্য থাকবে। ঠিক আছে, এই কথাটা এখানে বলা হয়। তারপর আমরা বলছিলাম কন্ট্রাক্ট অফ ইন্ডিমনিটি। ইন্ডিমনিটি বলতে কি বোঝায়? এ কন্ট্রাক্ট বাই হুইচ ওয়ান পার্টি প্রমিস টু সেভ দ্য আদার ফ্রম লস কজড টু হিম বাই দ্য কন্ট্রাক্ট অফ দ্য প্রমিসর হিমসেলফ অর বাই দ্য কন্ডাক্ট অফ এনি আদার পারসন ইজ কল্ড এ কন্ট্রাক্ট অফ ইন্ডিমনিটি। অর্থাৎ আমরা বলি মানে ইন্ডিমনিটি বলতে আমরা অনেক ক্ষেত্রে বুঝি যে কি আমরা আরেকজন যদি লস হয় তাহলে সেটা আমি গ্রান্টর দিব, সেটার জন্য তার আপনার ইয়াটা মানে যে লসটা হবে সেটা আমি পোষাই দিব, অর্থাৎ লসটা আমি বেয়ার করব। এই ক্ষেত্রে তখন আগে বলা হচ্ছে কন্ট্রাক্ট অফ ইন্ডিমনিটি। হুইচ ওয়ান পার্টি প্রমিস টু সেভ দ্য আদার, একজন প্রমিস করে অন্যকে সেভ করবে ফ্রম লস কজ বাই হিম, যদি কোনো লস করে সেক্ষেত্রে সে সেভ করবে। বাই দ্য কন্ট্রাক্ট অফ প্রমিসর হিমসেলফ, এটাও অনেকটা কন্ট্রাক্ট অফ ইন্ডিমনিটি, অনেকটা আপনার ইয়ের মতো, ওই যে ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট বলতে পারি আমরা, যেমন হচ্ছে আপনার ফায়ার ইন্স্যুরেন্স যেগুলো, সেটা হলো কন্ট্রাক্ট অফ ইন্ডিমনিটি। আপনাকে ওই লস যেটা হবে লসটাকে আপনাকে বিয়ার করবে সে। ঠিক আছে, এখানে উদাহরণ দেওয়া আছে, আপনার উদাহরণটা দেখে নেবেন। এখানে আমরা আরেকটা বলছি কন্ট্রাক্ট অফ গ্যারান্টি। যেমন ইন্ডিমনিটি একটা হচ্ছে যে আপনার লস হলে লসটা আপনাকে দিয়ে দিবে, সেই ক্ষেত্রে সেখান থেকে আরেকটা স্মার্ট টার্মস হচ্ছে কন্ট্রাক্ট অফ গ্যারান্টি। আমরা বলছি যে গ্যারান্টি, কন্ট্রাক্ট অফ গ্যারান্টিটা যেমন আমরা বলি যে লেটার অফ ক্রেডিট, এলসি যেটাকে বলি আমরা সাধারণত সবাই জানি, এলসি কি, এলসি বলি থাকি। এলসি মানে হচ্ছে এলসি একটা গ্যারান্টি, যদিও কন্ট্রাক্ট অফ গ্যারান্টি যেটা আছে সেটা থেকে আরেকটু মডিফিকেশন হয়েছে এবং সেটা আরো কিছু এলসি কিছু টার্ম মানে আপনার কিছু ডকুমেন্টারি ইয়ে আছে আপনার, এবং আপনার অনেক কিছু রুলস রেগুলেশন এখানে ফ্যাক্টর আছে, ইন্টারন্যাশনাল কিছু ল আছে, সেই ল অনুযায়ী করা হয়, সেটা হচ্ছে এলসি, লেটার অফ ক্রেডিট। আর এটা কন্ট্রাক্ট অফ গ্যারান্টি। কন্ট্রাক্ট অফ গ্যারান্টি থেকে লেটার অফ ক্রেডিট তৈরি হচ্ছে। কন্ট্রাক্ট অফ গ্যারান্টি কি? আপনাকে একটা গ্যারান্টি দেওয়া, যেমন আমি আপনাদের একজনের পক্ষে, আমি সাজিদুল পক্ষে আমি বললাম যে হ্যাঁ সাজিদুল যদি আপনি সাজিদুলকে
এক লাখ টাকা হলার দেন, যদি সে টাকা না দেয় তাহলে আমি দিয়ে দিব। এই যে জিনিসটা, এটা হলো কন্ট্রাক্ট অফ গ্যারান্টি। অথবা আপনি আপনারা দুজন বিজনেস করেন, আমি বললাম ঠিক আছে আপনারা দুজন বিজনেস করেন, আমি তাকে 5 লক্ষ পর্যন্ত আপনি ওই যে আপনার পণ্য তাকে বাকি দিতে পারেন, যদি না দেয় সেটা আমি দিয়ে দিব। এই যে কথাটা, সেটা হচ্ছে কন্ট্রাক্ট অফ গ্যারান্টি। কন্ট্রাক্ট অফ গ্যারান্টি ইজ এ কন্ট্রাক্ট টু পারফর্ম দ্য প্রমিস or discharge the liability of a third person in case of his default. সে যদি ডিফল্ট হয়, সে যদি না দিতে পারে, তখন আমি দিব। The person who gives the guarantee is called surety. এই দ্যাট মানে আমি surety দিলাম, আমার নাম হচ্ছে surety. The person in respect to whose default the guarantee is given, যার পক্ষে আমি গ্যারান্টিটা দিলাম, সে তাকে বলা হচ্ছে প্রিন্সিপাল ডেটর, এবং যাকে আমি দিব তাকে বলা হচ্ছে ক্রেডিটর। এই হলো কন্ট্রাক্ট অফ গ্যারান্টি। কন্ট্রাক্ট অফ গ্যারান্টি ওরাল হতে পারে, রিটেন হতে পারে, ঠিক আছে? যদিও ওরালে কোনো ভিত্তি নাই। আমরা আগেও বলছি কন্ট্রাক্ট ওরাল হতে পারে, এগ্রিমেন্ট ওরাল হতে পারে, রিটেন হতে পারে, ঠিক আছে? অনেক কন্ট্রাক্ট, কিন্তু আপনি যদি কিছু কন্ট্রাক্ট আছে যেগুলো অবশ্যই রিটেন যদি না করেন তাহলে আপনি প্রুভ করতে পারবেন না। আপনি সেক্ষেত্রে আপনি সেগুলো যখন প্রুভ করতে পারবেন না, তখন এটা ভয়েড হয়ে যাবে। বলা হচ্ছে কনসিডারেশন ফর গ্যারান্টি। গ্যারান্টির ক্ষেত্রে কি কনসিডারেশন থাকে? এনিথিং ডান অন এনি ইম্পসিবল প্রমিস মেড ফর দ্য বেনিফিট অফ দ্য প্রিন্সিপাল ডেটর মে বি এ সাফিসিয়েন্ট কনসিডারেশন টু দ্য সিউরিটি ফর গিভিং দ্য গ্যারান্টি। সিউরিটি যিনি আমি সিউর দিবে যে আমি টাকাটা দিয়ে দিব, সেই ক্ষেত্রে যার পক্ষে দিচ্ছে তার কাছ থেকে সে কোনো না কোনো হয়তো তার পক্ষে কি থাকতে হবে, পর্যাপ্ত পরিমাণ তার মানে রিসোর্স থাকতে হবে, অথবা তার ব্যাকআপ থাকতে হবে, যে এই টাকাটা সে আদায় করে দিতে পারবে। অথবা এই ক্ষেত্রেই সিউরিটি কি করে, আপনার এই প্রিন্সিপাল ডেটরের পক্ষে গ্যারান্টি দিয়ে থাকে। কন্টিনিউ গ্যারান্টি। গ্যারান্টি কয়েক প্রকারের গ্যারান্টি আছে, ঠিক আছে? এগুলো আমরা ওই চ্যাপ্টারে ওদিকে আমরা গেলাম না, কিন্তু এখানে আমরা যা আছে তাই আমরা দেখলাম। কন্টিনিউ গ্যারান্টি কি? যেগুলা একটা গ্যারান্টি এগেইনস্টে কয়েকটা ট্রানজাকশন হতে পারে, সিরিজ অফ ট্রানজাকশন চলতেই থাকে, সেই ক্ষেত্রে তাকে বলা হচ্ছে কন্টিনিউ গ্যারান্টি। যেমন আমি যদি বলি একজনকে পক্ষে, যেমন একটু আগে বললাম যে আপনি 5 লাখ টাকা পর্যন্ত আপনি মাল দিতে থাকবেন, মানে 5 লাখ টাকা পর্যন্ত তাকে আপনি ইয়ে দেন, বাকি পণ্য দেন, এই যে গ্যারান্টি, সেটা একটা কন্টিনিউ গ্যারান্টি। আপনি টাকা দিলে 5 লাখ টাকা দিলেন, সে টাকা ফেরত দিয়ে দিলে আবার 5 লাখ দিলেন, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এরকম গ্যারান্টি আমি দিয়ে দিচ্ছি, 5 লাখ পর্যন্ত আপনি দিতে থাকেন, এই যে এটাকে বলে কন্টিনিউ গ্যারান্টি। রিভিকেশন অফ দ্য কন্টিনিউ গ্যারান্টি, এই যে আমি 1 বছরের জন্য আপনি 1 বছর, 5 বছর, 10 বছরের জন্য আমি আপনাকে কন্টিনিউ গ্যারান্টি দিয়ে দিলাম, এটা কখন রিভিকেশন হবে? এ কন্টিনিউ গ্যারান্টি মে at any time by revoke by the surety. যিনি আমি যে গ্যারান্টি দিলাম, আমি যে কোনো সময় আপনাকে আবার চিঠি দিতে পারি না, ভাই আপনি যে টাকা দিচ্ছেন আর কিন্তু তো আপনি দিয়েন না, এর পক্ষে আমি আর আপনি গ্যারান্টি দিব না, আপনি টাকা দিব না। সিউরিটি যে কোনো সময় এটা আপনার আগে যে গ্যারান্টি দিচ্ছেন সেটা রিভোক করতে পারে অ্যাজ দ্য ফিউচার ট্রানজাকশন, ভবিষ্যৎ ট্রানজাকশন, কিন্তু প্রিভিয়াসলি যে টাকাটা দিচ্ছেন সেটা কিন্তু সে দিতে হবে, ঠিক আছে? বাই নোটিস টু দ্য ক্রেডিটর, ক্রেডিটরকে নোটিস দিয়ে। রিভিকেশন অফ কন্টিনিউ গ্যারান্টি বাই সিউরিটিজ অফ ডেট, যিনি আপনাকে সিউরিটি দিচ্ছে তার যদি মৃত্যু হয়ে যায় তাহলে কিন্তু আপনার রিভিকেশন হয়ে যায়, ঠিক আছে? এই জন্য আপনার যখন গ্যারান্টি আসে, পার্সোনাল গ্যারান্টি, মানে আমি ইন্ডিভিজুয়াল পার্সনের গ্যারান্টি গ্রান্টেড হয় না। কেন হয় না? কারণ আপনি তো কালকে আজকে রাত্রেই আমি মারা যেতে পারি, তাহলে আমার কথার কোনো ভিত্তি নাই। সাধারণত প্রতিষ্ঠান এই গ্যারান্টি দিয়ে থাকে। রাইট অফ সিউরিটি অন পেমেন্ট অফ পারফরমেন্স, মানে পেমেন্ট অফ পারফরমেন্স সিউরিটি কি রাইট আছে, আবার সিউরিটি রাইট অন টু বেনিফিট অফ ক্রেডিটর সিকিউরিটি, এগুলো কি রাইট আছে, এগুলো আপনারা দেখে নিন। বেলমেন্ট, বেল অর ডেইলি, এগুলা ডিফিনেশনগুলা আপনারা দেখতে পারেন। হ্যাঁ, এগুলা কি? বেলমেন্ট বলতে কি? বেলমেন্ট ইজ দ্য ডেলিভারি অফ গুডস বাই ওয়ান পারসন টু অ্যানাদার ফর সাম পারপাসেস upon a contract that they shall, when the purpose is accomplished, be returned or otherwise disposed of according to the direction of the person delivering them. অর্থাৎ মাল যখন ডেলিভারি দেয় অথবা ইয়ে দেয়, সেক্ষেত্রে বেলমেন্ট, বেল অর ডেইলি, এই 3টা পয়েন্ট তৈরি হয়। আমরা এতটুকু পর্যন্ত আলোচনা করি। এই ক্ষেত্রে আপনাদের মানে যারা নতুন আছেন ক্লাস, সবার ক্ষেত্রে আপনারা কি বুঝছেন এগুলো যাই, তারপর আমার এখানে কিছু আছে, বেশি আর নাই। হ্যাঁ, আমরা চ্যাপ্টার শেষ করে দিতে পারবো। আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। এতটুকু
এতটুকু পর্যন্ত আমরা যে আলোচনা করলাম এর ভিতরে কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। স্যার বেলমেন্টের ব্যাপারটা একটা উদাহরণ দিয়ে একটু বুঝিয়ে বলবেন স্যার? বেলমেন্টটা আমরা জরুরি বলি নাই, একটা উদাহরণ দিয়ে স্যার। উদাহরণ হচ্ছে আপনি মনে করেন যে মাল পাঠাইলেন, ঠিক আছে, ডেলিভারি করবেন, ঠিক আছে, একটা কোম্পানি গুডস ডেলিভারি করতেছে, কার মাধ্যমে করতেছে, কোনো একটা ট্রাকে সাপোজ ডেলিভারি করতেছে, তাহলে ট্রাকওয়ালাকে আপনার একটা তার বিশ্বাস করতে হলো ট্রাকওয়ালা যে মানে আপনার মালটা আপনার জায়গা পর্যন্ত পৌঁছানো পর্যন্ত, ডেলিভারি দেওয়া পর্যন্ত তার একটা হেফাজতে রইল, ঠিক আছে। এই যে প্রসিডিউরটা, এই প্রসিডিউরটাকে বলা হচ্ছে বেলমেন্ট, ঠিক আছে। এই যে টোটাল প্রসিডিউরটা আপনার একটা কোম্পানির মালটা আবার যিনি পারচেজ করছেন তার বরাবর কাছে গিয়ে পৌঁছানো দেওয়া, এটাকে হচ্ছে বেলমেন্ট। বেলমেন্ট ইজ দ্য ডেলিভারি অফ গুডস বাই ওয়ান পারসন টু অ্যানাদার ফর সাম পারপাস upon a contract that they shall, when the promise is accomplished, be returned or otherwise disposed of according to the directions of the person delivering them, ঠিক আছে। তাহলে আমি যে আপনার কাছে পর্যন্ত মালটা পৌঁছে দিলাম, তাই আপনাকে ডিরেকশন দেওয়া হলো যেভাবে যেখানে দেওয়া দিতে হবে সেই যে ডিরেকশন অনুযায়ী যে আপনার তার মালটা পৌঁছে দিলাম, অথবা আপনাকে ওখানে আরেকটা ডিরেকশন দেওয়া হয়, সে যদি গুডস কন্ডিশনে যদি সে গুডস রিসিভ না করে তাহলে মালটাকে আবার ফেরত নিয়ে আপনি ওখানে পৌঁছে মানে যার কাছ থেকে নিয়েছেন তার কাছে পৌঁছে দেওয়া। দ্য পারসন ডেলিভারিং দ্য গুডস ইজ কল্ড দ্য বেইলর। যে পারসন এই গুডসটা ডেলিভারি করে তাকে বলা হচ্ছে বেইলর। আর দ্য পারসন টু হুম দে আর ডেলিভার ইজ কল্ড বেইলি। যাকে গুডসটা ডেলিভারি করবে সে হলো বেইলি। ক্লিয়ার? অর্থাৎ আপনার গুডসটা যখন আপনার কোম্পানি গোডাউন থেকে বের হলো সেটা আপনার বায়ারের কাছে পর্যন্ত পৌঁছাবে, পৌঁছানোর ক্ষেত্রে যার মাধ্যমে যে থার্ড পার্টি যদি হয়ে থাকে আপনার সেই ডেলিভারি ম্যান, তাহলে তাকে বলা হচ্ছে বেইলর। সে হচ্ছে এখানকার এটা পৌঁছানোর আগ পর্যন্ত তার দায়িত্ব, এবং যার কাছে পৌঁছাচ্ছে সে হচ্ছে বেইলি। এই যে মাঝের যে প্রসেসটা তাকে বলা হচ্ছে বেইলম্যান। সাময়িক জিম্মাদারের যে প্রসেসটা আছে সেটাই সাময়িক জিম্মাদার। আমরা বলি না আপনার বেল পাইছে আর কি, ওই রকম। হ্যাঁ, আদালতের বেল পাইছে, জামিন পাওয়া, এটাই সাময়িক। বুঝছি। দেন কারো কোন কোশ্চেন থাকে বলেন? না, কোশ্চেন নাই স্যার। তাহলে আমরা সামনের দিকে আগাই। আমরা বলছি এখানে দেখেন এজেন্ট কি, প্রিন্সিপাল কি। এন এজেন্ট ইজ এ পারসন। এজেন্ট হচ্ছে একজন পারসন এমপ্লয়ি টু ডু এনি অ্যাক্ট ফর অ্যানাদার। অন্যের কাজটা একজন এজেন্ট হচ্ছে এমন একজন পারসন যে কি করবে, অন্যের কাজটা করবে। অর টু রিপ্রেজেন্ট অ্যানাদার, অথবা অন্য রিপ্রেজেন্ট হিসাবে কাজ করবে ইন ডিলিংস উইথ থার্ড পারসন। ঠিক আছে, অন্য থার্ড পারসনের সাথে কাজ মানে ডিলিংস করার জন্য সে রিপ্রেজেন্টেটিভ হবে, অথবা যে যিনি যার পক্ষে সে একটা পারসন এমপ্লয়েড হতে পারে, তখন তাকে বলা হচ্ছে এজেন্ট। আমরা এগুলো বুঝি, এজেন্ট তো আমরা নর্মালি বুঝি যে এজেন্ট কি, আমি আমার পক্ষে যে কাজ করে যারা পাঠাই সে হচ্ছে আমার এজেন্ট। ঠিক আছে, অথবা আমার একটা এমপ্লয়ি, হ্যাঁ, সে আমার অর্গানাইজেশনে চাকরি করে, সেই আমার এজেন্ট। The person for whom such act is done or who is so represented is called the principal. মানে যার পক্ষে, যেমন আমার পক্ষে যে কাজ করতেছে আমি হচ্ছে প্রিন্সিপাল, এবং আমার পক্ষে যে কাজ করতে সে হলো এজেন্ট। এটা বলে এজেন্ট এবং প্রিন্সিপাল। who may employ agent, এজেন্টকে এমপ্লয় করতে পারবে, এগুলো আপনারা দেখলেই পারবেন। any person who is the majority হলেই সে এজেন্ট হিসেবে তার এমপ্লয় হিসেবে পারবে according to the law which is subject and who is sound mind and may employ an agent. যে কোনো ক্ষেত্রে কাজ করতে হলে আপনার সাউন্ড মাইন্ড হতে হবে, মেজরিটি হতে হবে। who may be an agent, কে এজেন্ট হতে পারবে? as between the principal and third person any person may become an agent, but no person who is not of the age of majority and the sound mind can become an agent so as to be responsible to his principal according to the provisions in that behalf herein contained. এখানে কি বলা হয়েছে? এখানে বলা হচ্ছে যে কে এজেন্ট হতে পারবে।
যেহেতু আপনার কাজটা হবে প্রিন্সিপাল এবং থার্ড পার্টি, এনি পারসন মে বিকাম এন এজেন্ট, বাট নো পারসন হু ইজ নট এট দ্য অফ দ্য এজ অফ মেজরিটি and of sound mind can become an agent. এই ক্ষেত্রেও মানে এজেন্ট হতে পারবে না যদি সে সাউন্ড মাইন্ড এবং ইয়ে না হয়। So as to be responsible to third party principal according to the provisions in that behalf herein contained. Consideration not necessary. এজেন্টের ক্ষেত্রে কি লাগে না? কনসিডারেশন লাগে না। নো কনসিডারেশন necessary to create an agency. এজেন্সি ক্রিয়েট করার জন্য কোনো কনসিডারেশন লাগে না। Agent's authority may be expressed or implied. Agent said যে আপনার authority দিন সেটা express হতে পারে, implied হতে পারে। Definition of express and implied authority. An authority is said to be expressed when it is given by word, spoken or written. An authority is said to be implied when it is to be inferred from the circumstances of the case and things spoken or written or the ordinary course of dealings may be accounted circumstances in the case. তারপর আবার বলতেছে এজেন্টের পরে আবার সাব এজেন্ট ডেফিনিশন। এগুলা কি একটু দেখলে কি অনেক সময় দেখা গেছে আপনার সংক্ষিপ্ত মানে কোশ্চেন দিয়ে দিতে পারে এজেন্ট হিসাবে, মানে সহজ করতে কোশ্চেন তখনই এইগুলো হয়। সাব এজেন্ট কি? সাব এজেন্ট ইজ দ্য পারসন এমপ্লয়েড বাই অ্যান অ্যাক্টিং আন্ডার দ্য কন্ট্রোল অফ দ্য অরিজিনাল এজেন্ট ইন দ্য বিজনেস অফ দ্য এজেন্সি। এজেন্সি বিজনেসের ক্ষেত্রে আপনার যে এজেন্ট সেই এজেন্ট আবার আরেকজনকে এজেন্ট তৈরি করছে। যেমন ইন্স্যুরেন্স কোম্পানির ক্ষেত্রে আপনি দেখবেন বারবার আমরা ইন্স্যুরেন্সের ডেফিনিশন চলে যাচ্ছি। আসলে ইন্স্যুরেন্স কি করে? আপনার এজেন্ট তৈরি করে, এজেন্টে আবার সে আবার আরেক এজেন্ট আছে, তার আবার আরেক এজেন্ট আছে। দেখবেন যে ইন্স্যুরেন্সের কোন এজেন্টের কমিশন টু কমিশন এভাবে অনেক জাতের আপনার কমিশন বিজনেস। রিপ্রেজেন্টেটিভ অফ দ্য প্রিন্সিপাল বাই সাব এজেন্ট প্রপারলি অ্যাপয়েন্টেড। এজেন্ট অ্যাকাউন্ট এজেন্টের মানে ডিউটিস কি এগুলো দেখে নেবেন। যেগুলো দিয়ে দিচ্ছি আপনার রেড মার্ক করছি এগুলো আপনারা একটু দেখে নিন তাহলেই হবে। ঠিক আছে, এই ছিল মোটামুটি আমাদের ল অফ কন্ট্রাক্ট অ্যাক্ট। আমরা ল অফ কন্ট্রাক্ট অ্যাক্ট আমরা এখন শেষ করব। আপনারা এর ভিতরে কোনো কিছু কোশ্চেন অথবা সাজেশন অথবা আপনার পরামর্শ থাকলে বলতে পারেন। স্যার আমি এই ওয়ার্ড ফাইলটা কিভাবে পাবো স্যার? ওয়ার্ড ফাইল অলরেডি আপলোড হয়ে গেছে। আপনাদের যে গ্রুপ আছে গ্রুপে আপনি কি অ্যাটেন্ড আছেন? স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপে মার্ক করাটা হচ্ছে স্যার। ফেসবুক গ্রুপে? স্যার ফেসবুক গ্রুপে তো আমি নাই স্যার। এটা গ্রুপেন তাহলে যে অ্যাডমিন আছে এখানে আপনার সাথে যোগাযোগ স্যার আপনার যে মার্কিংটা এইটা কি করা হয়েছে? হ্যাঁ ওইটাই করা আছে। রাইসুল কই আপনি আছেন নাকি? বলেন তো করা হয়েছে নাকি? রাইসুল কি আছে? আপলোড করা হয়েছে স্যার। এই ভিডিও আপলোড করা হয়েছে, হোয়াটসঅ্যাপে আপলোড করা হয়েছে। ঠিক আছে, আমি কিন্তু আপনাদের এই দিকে নাই। ঠিক আছে, সুতরাং আপনারা রাইসুলের সাথে কথা বলবেন। স্যার রাইসুলের নাম্বারটা স্যার একটু প্রয়োজন স্যার। রাইসুলের কাছ থেকে মানে আপনি ইয়েতে নিয়ে যান, তার মানে অ্যাড্রেসটা নিয়ে যান। স্যার আমি স্যার শুধুমাত্র আজকে স্যার মেসেজটা পেয়ে স্যার জয়েন করছি স্যার। আমি আজকে টোটালি নতুন স্যার। আমি আব্দুল আলিম। রাইসুল আপনি ইয়া বলে দেন, আপনার ওই ফেসবুকের গ্রুপটা বলে দেন। স্যার দিয়েছি। আবার বলে দেন, আজকে বলেন। ফেসবুক গ্রুপের লিংকটা এখানে চ্যাট বক্সে দিলে বেটার হয়। ঠিক আছে, দিয়ে দেন। হ্যাঁ দিয়ে দিবে। আসলে আপনাদের জন্য অনেক কাজ করছে, শুরু থেকে আমি দেখতেছি সে অনেক কাজ করে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ভলান্টারি সার্ভিস। হ্যাঁ নেক্সট আর কোনো কোশ্চেন আছে বলেন। এখন পরামর্শ না থাকলে আমরা এটা শেষ করতে পারি। স্যার ল কন্ট্রাক্ট বলতে ইন্ডিয়ান কন্ট্রাক্টটাই তো বোঝাচ্ছে না স্যার? হ্যাঁ ইন্ডিয়ান কন্ট্রাক্টে বোঝাচ্ছে। আমরা বলবো না ইন্ডিয়ান কন্ট্রাক্ট, আমরা বলবো কন্ট্রাক্ট অ্যাক্ট 1872। আচ্ছা স্যার আপনার সাইটের মধ্যে যে লাল দাগটা দিছে, যিনি দিছে ওনাকে ইরেজ করে দিতে বলেন।
হ্যাঁ এই দাগটা এটা হলো ডিসপ্লেতে দাগটা দেওয়া, এটা ডিসপ্লে আমাদের সে উড়াইতে পারবে, আমরা পারতেছি না ভাই। পার্টিসিপেন্টের মধ্যে একজন করছে স্যার, কিন্তু এটা প্রতিদিনই বলে। পার্টিসিপেন্টের ভিতর কেউ একজন করে এগুলা। হ্যাঁ পার্টিসিপেন্ট, এটা ওই এডিটে যায় ইরেজার ক্লিক করলে ইরেজার আসবে, ইরেজার দা ইরেজ করে দিলে হবে। যিনি দিচ্ছেন উনি বলতে জানেন না কি ইরেজ করতে হবে, যার জন্য উনি ওটা বুঝছি, উনি বুঝে নাই আর কি, মানে এটা হয়ে গেছে আর কি। যাই হোক হয়ে গেছে, এই সমস্যা হয় না তো আপনাদের? কোনো সমস্যা হচ্ছে না খুব বেশি নাকি? না ওইরকম কোনো সমস্যা হয় না। ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু ওয়ার্ড দেখা যাচ্ছে। নেক্সট আর কোনো কথা কোশ্চেন থাকলে বলেন, না আমরা অন্যদিকে তাহলে নতুন আরেকটা স্লাইড আমরা ঢুকাই এখানে আরেকটা। স্যার এগুলো কি আমাদের পুরোপুরি মুখস্থ করে লিখতে হবে নাকি কিওয়ার্ডটা ঠিক রেখে? আমি যে পয়েন্টগুলো বলতেছি মুখস্থ করতে হবে, সেটাই মুখস্থ করতে হবে। এটাই ক্লাস করার সিস্টেম, এবং এটা থেকে আপনি শিক্ষা নেওয়ার জন্য। ঠিক আছে, আমি যেটা বলতেছি কোনটা মুখস্থ করতে আমি কিন্তু বলে দিচ্ছি। যেমন যে জিনিসগুলো 1 লাইন 2 লাইন 3 লাইন স্পেসিফিক ইয়ে করে স্পেসিফিক মুখস্থ করবেন। কন্ট্রাক্ট কাকে বলে, কন্ট্রাক্টের ডেফিনিশনের দিবেন। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ স্যার। নেক্সট আর কোনো কথা থাকলে বলতে পারেন। আমরা এটা তাহলে ক্লোজ না করে দিই। স্যার, কোনো কথা নাই স্যার। আমরা ক্লোজ করি, আরেকটাতে আমরা ঢুকি। আমরা এখন দেখতেছি সেল অফ গুডস অ্যাক্ট 1930 দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা যেহেতু বিজনেস মানে আইসিএমএ প্রফেশনাল কোয়ালিফিকেশন হওয়ার পরে আসলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে বড় বড় কোম্পানি ডিল করতে হবে। আপনি যদি এমপ্লয়ি হন তাহলে এমপ্লয়ি এখানে ডিল করবেন, আপনি যদি অডিটর হন তাহলে ওই কোম্পানির টোটাল অডিটটা দেখবেন। এই জন্য আসলে আমাদের আসলে যত অ্যাক্ট, বিজনেস রিলেটেড অ্যাক্ট আছে সব অ্যাক্টই আসলে আমাদের কাজে লাগবে। আর যদি আমি প্রফেশনাল ছাড়াও যদি চিন্তা করি, আমি যে কোনো অর্গানাইজেশনে কাজ করি, আলটিমেটলি আমি একটা জিনিস চিন্তা করি প্রায় সময়ই, যে আপনার বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশে দেখবেন এই যে আজকে ডাক্তারদের এত মানে ইয়েটি, তাদের কিন্তু ওইভাবে সম্মান নাই, ছিল না। হ্যাঁ, কেন ছিল না? এখনো যে তাদের আমরা যে ওই 1 মিনিট করতালি দিয়েই যে আপনি সম্মান দিচ্ছি, আসলে এটা কতটুকু সম্মান দিচ্ছি, এটা মানে এটা হলো কথা। তো ফাইন্যান্সিয়াল বেনিফিট না থাকলে, মানিটারি বেনিফিট না থাকলে আপনার কোনো কিছুই হয় না। আপনার সবকিছুরই ক্ষেত্রেই আপনি সম্মান তখনই করবেন যখন তার ফাইন্যান্সিয়াল বেনিফিট থাকে। ঠিক আছে, এখন আপনাদের ক্ষেত্রে যেমন হয়েছে যে ডাক্তার সে সবচেয়ে ট্যালেন্ট, সবচেয়ে মেধাবী লোক, কিন্তু তার ক্ষেত্রে যতটুকু না, আপনি যেমন মনে করেন একজন আর্টস থেকে পড়ে এসে সে যখন আপনার অ্যাডমিনের তার চাকরি হলো, সে কিন্তু তার আন্ডারে চাকরি করতেছে। ঠিক আছে, ঠিক একই রকম বাংলাদেশের প্রেক্ষাপটে আইসিএমএ বলেন, সিএ বলেন, প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট বলেন, তাদের কিন্তু অনেক ডিমান্ড, যেটা তাদের চেয়ে অনেক অনেক বেশি অন্যান্য তারা কিন্তু পরিশ্রম করতেছে। ইঞ্জিনিয়ার, ডাক্তার, তাদের সেই পজিশনে যেতে পারতেছে না। ঠিক আছে, এই জন্য আসলে আমাদের এই যে বাস্তবিক প্রেক্ষাপটে যেখানে টাকা আছে, আমাদের বিজনেস যেহেতু আমাদেরকে ঢুকাবে, সুতরাং বিজনেস ফুল বিজনেস আমার উপর ডিপেন্ড করবে, সেক্ষেত্রে আমাকে টাকা বেশি করে দিবে। সে তো চিন্তা করে যায় তারা দিয়ে আমি 5 লাখ টাকা ইনকাম করি, তাকে আমি 2 লাখ দিয়ে দিই। ঠিক আছে, 10 লাখ করি, তাকে 2 লাখ দিয়ে দিই। কিন্তু একজন ডাক্তারের হয়তো বা সেভাবে তাকে ট্রিটমেন্ট করতে মানে হচ্ছে না। এই জন্য আমরা আসলে অ্যাক্টগুলো বেশি করতে হবে। এই সেল অফ গুডস অ্যাক্ট 1930 আমরা যেটা পড়তেছি এখন, হ্যাঁ, সেটা অ্যামেন্ডমেন্ট যদি কিছু হয়ে থাকে সে অ্যামেন্ডমেন্ট পর্যন্ত আপ টু অ্যামেন্ডমেন্ট পর্যন্ত হতো, কিন্তু অ্যাক্ট হচ্ছে সেল অফ গুডস অ্যাক্ট 1930। আমরা ওই আগের মতোই আমাদের কন্ট্রাক্টের মতোই ফার্স্ট হচ্ছে টাইটেল, শর্ট টাইটেল, সেল অফ গুডস অ্যাক্ট। হ্যাঁ, এটা ইন্ডিয়া থেকেই আমাদের নেওয়া, যেহেতু তখন 1930 সালে আমাদের সাল না, এটা ওখান থেকে আসছে। ঠিক আছে, সেটা আমাদের এখানে কার্যকর হচ্ছে। ডেফিনিশন সেকেন্ড হচ্ছে যে কোনো প্রভিশনের সেকেন্ড প্রভিশন হচ্ছে সেকশন নাম্বার 2-তে থাকবে সবসময় ডেফিনিশন। এই ডেফিনিশন এখানে বায়ার কাকে বলে এখানে বলা আছে। বায়ার মিনস এ পারসন হু বাইজ অর এগ্রি টু বাই গুডস। বায়ার তাকে বলা হবে যে সেটাকে বাই করবে অথবা সেটা বাই করার জন্য এগ্রি হচ্ছে, সেটা তাকে বলা হচ্ছে বায়ার। ঠিক আছে, বায়ারের সেল অফ গুডস অ্যাক্ট অনুযায়ী বায়ার এগ্রিজ টু বাই, যে সেও বায়ার। বায়ার মিনস এ পারসন হু বাইজ এন্ড এগ্রিজ টু বাই সে গুডস। ডেলিভারি বলতে কি বুঝি? ওই যে একটু আগে আমরা ডেলিভারি বলছি, বেলমেন্ট বেলের থেকে ডেলিভারি বলতে কি বুঝি? ডেলিভারি মিনস ভলান্টারি ট্রান্সফার অফ পজিশন from one person to another. ঠিক আছে,
একজনের কাছ থেকে পজিশনটা, গুডসের যে পজিশনটা একজনের কাছ থেকে অন্যজনের কাছে ট্রান্সফার করাটাকে বলা হচ্ছে ডেলিভারি। যদি গুডস একজনের কাছ থেকে অন্যজনের কাছে ট্রান্সফার না হয় তাহলে পজিশনটা ট্রান্সফার হয় না, আর পজিশনটা যদি ট্রান্সফার না হয় তখন এটা গুডসটা ডেলিভারি হয় না। তারপর বলা হচ্ছে আপনার চ্যাপ্টার 2 তে চলে গেছি আমরা। 1 নম্বর চ্যাপ্টারে দেখলাম প্রিলিমিনারি, দেন সেকেন্ড চ্যাপ্টার সেল এন্ড এগ্রিমেন্ট টু সেল। কন্ট্রাক্টের ক্ষেত্রে, এই ক্ষেত্রে যে কন্ট্রাক্ট ছিল গুড সেক্টরের যে কন্ট্রাক্ট, এই ক্ষেত্রে কন্ট্রাক্টের ক্ষেত্রে দুইটা হয় কন্ট্রাক্ট, একটা সেল ডাইরেক্ট হয়ে যা অথবা আপনি এগ্রিমেন্ট টু সেল, তার সাথে সেল করার জন্য সেলের জন্য সে এগ্রিমেন্টও করতে পারে। এ কন্ট্রাক্ট অফ সেল অফ গুডস ইজ এ কন্ট্রাক্ট whereby the seller transfers or agree to transfer the property in goods to the buyer for a price. কোন দামের, কোন মূল্যের বিনিময়ে যদি সেলার গুডসটা ট্রান্সফার করে অথবা ট্রান্সফার করতে এগ্রি হয়ে থাকে ওই প্রপার্টিটা, তখন তাকে বলা হবে কন্ট্রাক্ট অফ সেল। কন্ট্রাক্ট অফ সেল অফ গুডস তখনই বলা হবে যদি সে গুডসটা সেল করে, ট্রান্সফার করে অথবা সে ট্রান্সফার করার জন্য এগ্রি করে থাকে। ঠিক আছে? There may be a contract for sale between one part owner and another. ঠিক আছে? এই যে কন্ট্রাক্টটা সেটা কি করতে পারে, ওয়ান পার্ট ওনার এন্ড অ্যানাদার, সে একজনের সাথে এবং অন্যদের সাথেও সেটা কি করতে পারে, এগ্রিমেন্ট করতে পারে। এ কন্ট্রাক্ট অফ সেল মে বি অ্যাবসলিউট অর কন্ডিশনাল। কন্ট্রাক্ট অফ সেলটা কি হতে পারে, সেটা অ্যাবসলিউট হতে পারে আবার কন্ডিশনালও হতে পারে। ক্লিয়ার? আমরা এর আগে যে কন্ট্রাক্ট করছি সেখানে কিন্তু আপনার কন্ডিশনাল ছিল না, কন্ডিশনালও ছিল, কন্টিনজেন্ট কন্ট্রাক্ট যদি হয়ে থাকে। এই যে কন্ট্রাক্ট অফ সেলটাও সেটা অ্যাবসলিউট হতে পারে, অ্যাবসলিউট মানে পূর্ণাঙ্গভাবে তাকে সেল করে দেওয়া, কন্ট্রাক্ট করা, অথবা কোনো কন্ডিশনের উপর ভিত্তি করে তাকে কন্ট্রাক্ট অফ সেল করা হয়েছে। গুডস কিন্তু সেল হয় না, কন্ট্রাক্ট অফ সেল হয়েছে। ঠিক আছে? আপনি খেয়াল করবেন, কন্ট্রাক্ট অফ সেল মে বি অ্যাবসলিউট অর কন্ডিশনাল। দেন আন্ডার a contract of sale the property in the goods in transfer from the seller to the buyer, the contract is called as sale. সেল কখন বলা হবে? সেল তখনই বলা হবে যখন গুডসটা ট্রান্সফার হবে। বাট where the transfer of the property in the goods is to take place at the future time or subject to some condition thereafter to be fulfilled, the contract is called an agreement to sell. তাহলে এখানে থেকে আপনি দুটো ডেফিনিশন পাবেন। সেলের ডেফিনিশন কি, এগ্রিমেন্ট টু সেল কি। যখন গুডসটা ট্রান্সফার হয়ে যাবে তখন তাকে বলা হচ্ছে সেল। আর যখন গুডসটা ট্রান্সফার হওয়ার জন্য আপনি এগ্রিমেন্ট করলেন, সেটা ভবিষ্যতে এরকম কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশনগুলো যদি ফুলফিল করে অথবা আপনি ভবিষ্যতে এইরকম একটা নির্দিষ্ট সময়ের পরে আপনি ট্রান্সফার করবেন, তখন তাকে বলা হবে এগ্রিমেন্ট টু সেল। ঠিক আছে? আপনি দারাজ অথবা আপনি যে কোনো অনলাইনের মাধ্যমে আপনি এখন যে একটা গুডস কিনলেন, কেনার জন্য আপনি তখন এটা আপনার এগ্রিমেন্ট হলো, সেটাকে বলা হচ্ছে এগ্রিমেন্ট টু সেল। যখন আপনাকে সেই অনলাইন ভার্সন যখন আপনাকে গুডসটা এনে পৌঁছায় দিবে, ডেলিভারি করে আপনি যখন গুডসটা রিসিভ করবেন তখন তো এটা সেল হবে। এর আগ পর্যন্ত এটা থাকবে এগ্রিমেন্ট টু সেল। An agreement to sell becomes a sale. Agreement to sell তখনই সেল হবে when that at the time elapses, তখন সময়টা পার হয়ে যাবে, অথবা the conditions are fulfilled, যখন কন্ডিশনটা ফুলফিল হয়ে যাবে, সাবজেক্ট টু। ঠিক আছে? সময় পার হয়ে যাবা অথবা কন্ডিশন ফুলফিল হলেই হবে না, কিন্তু সাবজেক্ট টু আছে হুইচ দ্য প্রপার্টি ইন দ্য গুডস ইজ টু বি ট্রান্সফার। ওই সময়টা অতিবাহিত হয়ে যাবে, কন্ডিশনটা ফুলফিল হয়ে যাওয়ার পরে যদি গুডসটা ট্রান্সফার করে তখনই এগ্রিমেন্ট টু সেল হয়ে যাবে সেল। এখানে মানে আপনার আসলে এই যে কন্ট্রাক্ট অফ গুডস সোল্ড অ্যাক্ট যেটা আছে সেটা খুব বেশি বড় না। আপনার চেষ্টা করুন মোটামুটি সবগুলা ইয়েগুলো পড়ার জন্য, আর আমার যে রেড মার্কগুলো আছে এগুলো মানে মুখস্থ করার জন্য চেষ্টা করুন। এখানে আরো কিছু, যেমন কন্ট্রাক্ট অফ সেল হাউ মেক, কিভাবে কন্ট্রাক্ট অফ সেল হয়ে থাকে। ঠিক আছে? এই এখানে বলে দিচ্ছে এক্সিস্টিং অর ফিউচার গুডস, এক্সিস্টিং বর্তমান গুডস অথবা ভবিষ্যতে গুডস হবে, ঠিক আছে, সেরকম হতে পারে। দ্য গুডস which form the subject of a contract of sale may be either existing goods owned or possessed by the seller or future goods. ঠিক আছে? কন্ট্রাক্ট অফ সেল অফ গুডস যেটা আছে সেক্ষেত্রে আপনার আছে যে বর্তমানে কোনো গুডস হতে পারে অথবা ভবিষ্যতে সে গুডস তৈরি করবে, সেই ক্ষেত্রেও আপনার কি করতে পারে,
কন্ট্রাক্ট অফ সেল গুডস মানে কন্ট্রাক্ট অফ সেল করতে পারে। সেটাকে শিখাতে হবে এগ্রিমেন্ট টু সেল। ঠিক আছে, এই যে এখানে দুইটা ডেফিনিশন বলা আছে, এগ্রিমেন্ট টু সেল, এক্সিস্টিং আর ফিউচার গুডস। ফিউচার গুডসের ক্ষেত্রে মানে আপনার সেল হবে না, এগ্রিমেন্ট টু সেল হবে, কিন্তু এক্সিস্টিং এর ক্ষেত্রে এগ্রিমেন্ট টু সেল হতে পারে, আবার ডাইরেক্ট সেলও হতে পারে, দুইটাই হতে পারে। There may be contract for the sale of goods and the acquisition of which the seller depends upon the contingency which may or may not happen. এগুলা তারপর এগুলো পড়বেন। Goods perishing before making of contract. কন্ট্রাক্ট তৈরি করা আগেই যদি গুডস পেরিশ হয়ে যায় সেক্ষেত্রে কি হয়? Goods perishing before sale but after agreement to sell. আপনি সেলের পূর্বেই আপনার গুডস পেরিশ হয়ে গেছে, কিন্তু আপনার এগ্রিমেন্ট টু সেলের পরে হয়েছে, সেক্ষেত্রে কি হবে? এগুলো আপনারা দেখে নেবেন। পরবর্তীতে আমি নেক্সট ক্লাসে এগুলো নিয়ে আরো ডিটেইলস আলোচনা করব। আজকে আমরা একটু হাইলাইটেড গুলো দেখতেছি, কালকে আবার এটার উপর আবার রিভিউ করব। কন্ডিশন এন্ড ওয়ারেন্টি বলতে কি বুঝি? কন্ডিশন এন্ড ওয়ারেন্টি এটা আমরা ওই আমাদের স্লাইডে বলছিলাম। কন্ডিশন কি? স্টিপুলেশন ইন এ কন্ট্রাক্ট অফ সেল উইথ রেফারেন্স টু গুডস হুইচ দ্য সাবজেক্ট দেয়ারঅফ মে বি এ কন্ডিশন অর এ ওয়ারেন্টি। ঠিক আছে, যে কোনো কন্ডিশন হতে পারে অথবা এটা ওয়ারেন্টি হতে পারে। এ কন্ডিশন কি? Condition is stipulation essential to the main purpose of the contract, the breach of which gives rise to right to treat the contract as repudiated. হ্যাঁ, যে ক্ষেত্রে কোন যদি ব্রিচ হয় সেক্ষেত্রে কন্ট্রাক্টটা রিপুডিয়েটেড করা যেতে পারে। এরকম যদি রাইট থাকে তখন তাকে বলা হয় কন্ডিশন। ওয়ারেন্টি কি? ওয়ারেন্টি is stipulation collateral to the main purpose of the contract, the breach of which gives rise to a claim for damage but not to a right to reject the goods and treat the contract as repudiated. ওয়ারেন্টি হচ্ছে আপনার মেইন পারপাসের সাথে যে কোলাটেরাল যেটা সেটা, সেগুলো আমরা আগে আরো ডিটেইলস আলোচনা করছি, এখন আমি আর বলতেছি না, আপনারা কালকে দেখে নেবেন, তারপর আমি এটা আলোচনা করব। যদি বলবেন যে সময় কই, সময় বের করতে হবে আপনাদের, ঠিক আছে? সময় বের করতে হবে। সকালে উঠে আপনার মনে করেন যে আমি 11টায় ক্লাস নিব, এর আগে আপনার এইগুলো এই সেল অফ গুডস করে দেখে নেবেন। When condition to be treated as warranty, কখন কন্ডিশনকে ওয়ারেন্টি হিসেবে বলা হবে? When contract of sale is subject to any condition to fulfill the seller, the buyer may waive the condition or elect to treat the breach of the condition as a breach of warranty and not as a ground for relating to contract as repudiated. আপনার উত্তর। ওকে, আমরা বলতেছিলাম when condition to be treated as warranty, কখন কন্ডিশনকে ওয়ারেন্টি হিসেবে ট্রিট করা যাবে। এখানে আপনি এগুলো দেখে নিয়েন, আমরা নেক্সট দিনে আমরা কালকে কথা বলবো। Implied undertaking to as to tile etc. In a contract of sale, unless the circumstances of the contract are such as to show a different intention, there is an implied condition on the part of the seller that in the case of a sale he has a right to sell the goods, and that in the case of an agreement to sell he will have a right to sell the goods at the time when the property is to pass. An implied warranty that the buyer shall have and enjoy quick possession of the goods. ঠিক আছে, এগুলো আপনারা দেখে নিন, এরপর আমিও পরবর্তীতে আপনাকে এগুলো আরো ডিটেইলস বলবো। এই যে সেলস বাই ডেসক্রিপশন, এই যে এটা একটা পয়েন্ট, এটা আপনারা দেখে নিন, এটা জব করি না।
where there is a contract for the sale of goods by description, আপনার বর্ণনার মাধ্যমে যখন গরুটা বিক্রি মানে কোনো কিছু বিক্রি, যেমন এখন বলতাছে আপনি গরু কিনবেন, আপনি ক্যাটেল কিনবেন, ছাগল কিনবেন কুরবানির জন্য, ডেসক্রিপশনের মাধ্যমে আপনাকে সব এই ডিটেইলস এইভাবে বলে দিচ্ছে, আপনি সেগুলো দেখে আপনি কিনবেন। অনলাইনে যেটা হয় আসলে ডেসক্রিপশনের মাধ্যমে হয়, সেল বাই ডেসক্রিপশন। Where there is a contract for the sale of goods by description, there is an implied condition that the goods sell correspondent to the description. এখানে একটা ইমপ্লাইড কন্ডিশনই থাকে, সেটা হচ্ছে গুডসটা আপনি যেভাবে ডেসক্রিপশন করছেন সেই অনুযায়ী যেন হয়। And if the sale is by sample as well as by a description, it is not sufficient that the bulk of the goods corresponds with the sample if the goods do not also correspond with the description. ঠিক আছে, অনেক ক্ষেত্রে স্যাম্পলের মাধ্যমে হয়ে থাকে, ডেসক্রিপশন বলা আছে, আপনাকে স্যাম্পল দিচ্ছে, হ্যাঁ, ওই স্যাম্পলে আপনি দেখা গেছে আপনি মনে করেন যে অনেক পরিমাণ আপনি চাউল কিনবেন, আপনি চাউল কিনলেন, আপনাকে ওই যে স্যাম্পল দিল, ভিতরের যদি গুডস যদি আপনার ঠিক না হয়, এখানে আপনার ইমপ্লাইড কন্ডিশনই যে আপনার যে স্যাম্পল দেখাইছে ভিতরে গুডসটা আপনার চালটা কি হতে হবে, ওই স্যাম্পলের মতো হতে হবে, এটা বলা হচ্ছে সেল বাই ডেসক্রিপশন। এই যে সেল বাই স্যাম্পল, একটা হলো সেল বাই ডেসক্রিপশন, এখানে হচ্ছে সেল বাই sample. A contract of sale is a contract for sale by sample where there is a term in the contract expressed or implied. Put the detail. In the case of a contract for sale by sample, there is an implied condition that the bulk মানে হচ্ছে আমরা বিশাল আর কি, bulk shall correspond with the sample in quality. কোয়ালিটির ক্ষেত্রে স্যাম্পলের যে কোয়ালিটি সে পরিমাণ কোয়ালিটির জন্য থাকে। That he shall have a reasonable opportunity of comparing the bulk with the sample. সেই বাল্কটার যে পরিমাণ সেটা স্যাম্পলের সাথে সে কম্পেয়ার করার মতো তার অপরচুনিটি থাকতে হবে। দ্যাট দ্য গুডস শ্যাল বি ফ্রি ফ্রম এনি ডিফেক্ট, হ্যাঁ, রেন্ডারিং দেম আনমার্চেন্টেবল হুইচ উড নট বি অ্যাপিয়ারেন্ট অর অন রিজনেবল এক্সামিনেশন। এখানে সেল বাই ascertain goods and application, এটা দেখি দিবেন। পারফরম্যান্স অফ দ্য কন্ট্রাক্ট, আমরা যে একটু আগেও আমরা বললাম যে কন্ট্রাক্টের ক্ষেত্রে পারফরম্যান্স কখন বলা হবে, ডিউটিজ অফ দ্য সেলার এন্ড বায়ার। সেই ক্ষেত্রে এটা একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারের আন্ডারে বলা আছে ডিউটিজ অফ দ্য সেলার এন্ড বায়ার, বায়ারের এবং সেলারের ডিউটি কি। ঠিক আছে, কন্ট্রাক্ট যখন করলো, কন্ট্রাক্ট বলতে এই যে আমরা প্যারাতে করবো, কন্ট্রাক্ট বলতে কন্ট্রাক্ট অফ সেল অফ গুডস অ্যাক্ট, সেল অফ গুডস অ্যাক্টের ক্ষেত্রে কন্ট্রাক্টের কথা বলা হচ্ছে। প্রথমে আমরা কন্ট্রাক্ট সেল অফ গুডস এর ক্ষেত্রে যত কিছু করা হয়েছিল একটা কন্ট্রাক্ট, কিন্তু সেটা সেল অফ গুডস এর ক্ষেত্রে কি বলা হচ্ছে, ডিউটিজ অফ সেলার এন্ড বায়ার। ইট ইজ দ্য ডিউটি অফ দ্য সেলার টু ডেলিভার দ্য গুডস and of the buyer to accept and pay for them in accordance with the terms of the contract of sale. বায়ারের সেলারের কাজ হচ্ছে যে আপনার গুডসটা সঠিক গুডস দেওয়া, ডেলিভারি করে পৌঁছানো দেওয়া, এবং বায়ারের কাজ হচ্ছে কি সেটা অ্যাকসেপ্ট করে দেওয়া এবং এটার জন্য পে করা। পেমেন্ট এন্ড ডেলিভারি অন কনকারেন্ট কন্ডিশন, ঠিক আছে। তারপর ডেলিভারি বলতে কি বোঝায়, ইফেক্টস অফ পার্ট ডেলিভারি, পার্ট ডেলিভারি ক্ষেত্রে কি ইফেক্ট হয়। আনপেড সেলার বলতে কি বোঝায়, ডিফারেন্ট। দি সেলার of goods is deemed to be an unpaid seller within the meaning of this act when the full of the price has not been paid or tendered. ঠিক আছে, আনপেড সেলার মানে যে সেল করছে সে এখনো ফুল পেড করা নাই, প্রাইসের যেটা আছে সেটা ফুল পেড করে নাই, তখন তাকে বলা হচ্ছে আনপেড সেলার। When a bill of exchange or the negotiable instrument has been received as conditional payment and the condition on which the was received has not been fulfilled by reason of the dishonor of the instrument or otherwise. In the chapter of the term, মানে আনপেড সেলার বলতে বোঝাচ্ছে যে আপনি যখন গুড বাকিতে পণ্য বিক্রি করেন, বাকিতে ডাইরেক্টলি বাকিতে আপনি দিতে পারে, অথবা বিল অফ এক্সচেঞ্জের মাধ্যমে, অথবা অন্য কোনো নেগোশিয়েশন ইনস্ট্রুমেন্টের মাধ্যমে দিতে পারে, তখন তাকে বলা হচ্ছে আনপেড সেলার। নেগোশিয়েশন ইনস্ট্রুমেন্টে দিছে কিন্তু সেটা এখনো মানে ডিজনার হইতে পারে যে কোনো কারণে, এখনো অনার হয় নাই, সেক্ষেত্রে বলা হচ্ছে আনপেড সেলার। ড্যামেজ ফর নন অ্যাকসেপ্টেন্স, ড্যামেজ ফর নন ডেলিভারি, হ্যাঁ, স্পেসিফিক পারফরমেন্স, দিতে ওয়ারেন্টি, এগুলো আমরা কালকে দেখব। ঠিক আছে, এই ছিল মানে আপনাদের কাজ হচ্ছে এটা আজকে আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা এটা নিয়ে
বাসায় সকালবেলা পড়বেন, পরে আমরা 11টার সময় ইনশাআল্লাহ এটা নিয়ে কথা বলবো। ঠিক আছে, আপনাদের এখন কোনো মানে আপনাদের সাথে আরো মানে পার্সোনাল কথাবার্তা অথবা আপনাদের কোনো মানে কোশ্চেন থাকলে বলতে পারেন। স্যার আগামী ক্লাস টাইম 11টায়। মেল আসে নাই না? মেল সকালে দিবে যদি না দেয় আর কি। 11টায় আমরা ক্লাস করব। মেইল আসছে তো। মেল আসছে? জি জি স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন। স্যার আমি একটু ক্লারিফাই হওয়ার জন্য, কারণ গত ক্লাস মিস করেছি। আমরা ল অফ কন্ট্রাক্ট চ্যাপ্টারে আপনার লেকচার শিটটা দেখতেছি, তারপরে দ্য সেলস অফ গুড অ্যাক্ট যেটা, আর হচ্ছে আমাদের যে কন্ট্রাক্ট অ্যাক্ট 1872, এই দিনটা তো দেখবো স্যার নাকি? হ্যাঁ হ্যাঁ, কালকে আমরা স্পেসিফিক্যালি আপনার সময় কম, 11টার সময় ক্লাস নিব, সেই জন্য আপনি সেল অফ গুডস একটা দেখবেন। মানে না, আমাদের এই চ্যাপ্টারের জন্য ল অফ কন্ট্রাক্ট যে চ্যাপ্টারটা, দুইটা একটা হচ্ছে সেল অফ গুডস অ্যাক্ট, আর হচ্ছে আপনার কন্ট্রাক্ট অ্যাক্ট, আর আপনার যে লেকচার শিটটা আছে, এই তিনটা মিলে শিটটা আলটিমেটলি এই দুইটা পড়লে আমার লেকচার শিট এমনি কভার দিবে। লেকচার শিট এখান থেকে নেওয়া। আচ্ছা, না অনেকগুলো স্যার সালের কোশ্চেন কিছু দেখতেছি আমরা। কোশ্চেন তো আর হবে এগুলো থেকে আসবে। হ্যাঁ, তখন সালের কোশ্চেন গুলো নিয়ে একটা সেশন করেন স্যার আমাদের জন্য, শেষ হয়ে গেল। এটা করছি তো আমরা সেশন করে ফেলছি। না চ্যাপ্টার ওয়াইজ আমি সালের কোশ্চেন বলে দেই। আচ্ছা ঠিক আছে, আমরা এই যেমন আপনার এই যে কন্ট্রাক্ট অ্যাক্টের ক্ষেত্রে আমরা যেটা করছি আমরা সেগুলো আগে আমরা অলরেডি আলোচনা করে ফেলছি। ঠিক আছে, আচ্ছা স্যার একটা কোশ্চেন ছিল। বলেন স্যার, লাস্ট পরীক্ষায় যে সেল অফ কন্ট্রাক্ট একটা আসছিল, কিন্তু স্যার এত বড় কি লেখা সম্ভব পরীক্ষায়? এক টিচারগুলো আসছে না? হ্যাঁ, সেল অফ টিচারগুলো। জি স্যার, এই স্যার কি তাহলে হেডিং গুলো লিখে দেব নাকি? হেডিং গুলো যতটুকু পারেন আর কি। আচ্ছা, সব তো হেডিংও পারবেন না। ঠিক আছে, মানে 10 মার্কের জন্য তো স্যার এত বড় কোশ্চেন পারবেন না, যতটুকু পারেন আর কি। অর্থাৎ এখান থেকে যেমন মনে করেন যে সেল কি, সেলের ডেফিনিশন কি, এগ্রিমেন্ট টু সেল কি, তারপর হচ্ছে কন্ডিশন কি, ওয়ারেন্টি কি, হ্যাঁ, তারপর হচ্ছে সেল বাই স্যাম্পল, সেল বাই ডিসক্রিপশন, এই করে অ্যাকসেপ্টটা নিজের অ্যাকসেপ্টটা দিয়ে দিবেন, মানে এইগুলো ইত্যাদি। ঠিক আছে, ঠিক আছে স্যার। একটা কোশ্চেন হচ্ছে যে 10 মার্কের জন্য আমরা মোটামুটি কয় পেজ লিখলে মানে একটু স্ট্যান্ডার্ড মার্কের অ্যানসার হবে আর আমাদের? এটা আপনারা মানে কোশ্চেনের এক্সপ্লোরেট আনসার দেওয়া যাবে না, কারণ খাতায় দেখা গেছে যে আপনার একজনের লেখা 1 পৃষ্ঠার লেখা, আরেকজনের হচ্ছে 5 পৃষ্ঠার লেখা। জি জি স্যার। ঠিক আছে, এইভাবে লেখে। একজনের দেখা গেছে পৃষ্ঠা দিয়ে এত ছোট, আপনার 2 পৃষ্ঠা লেখা আপনার অন্যদের জন্য 10 পৃষ্ঠা লেখা সমান হয়। ঠিক আছে, সুতরাং আপনার কথা হচ্ছে, আমি যখন যেটা বলি সেটা হচ্ছে সবসময় আপনাকে বলি যে আপনি লিখবেন আপনার লেখা কোয়ালিটির উপর। আপনি স্পিডে লিখতে পারেন, সেই ক্ষেত্রে আপনি 10 পৃষ্ঠায় লেখেন না। আপনি 10 নম্বরের জন্য আপনি 10 পৃষ্ঠা লেখেন। আমি খুব স্পিডে লিখে আপনি 100 নম্বর আনসার করতে পারবেন, আপনার এই 3 ঘন্টায় আপনার সেই ক্যাপাবিলিটি আছে। সেক্ষেত্রে আপনি অনেক বেশি লিখবেন। আবার আরেকজন আছে, সে তার লেখার কোয়ালিটি খুব ভালো না, সে দ্রুত লিখতে পারে, আস্তে আস্তে লিখতে হয়। সেই ক্ষেত্রে সে কি করবে, সে শুধু জিস্ট পয়েন্টগুলো দিয়ে ছোট করে 10 নম্বরের জন্য সে 1 পৃষ্ঠা লিখে দিলে সে সবগুলো 100 নম্বর আনসার করতে পারবে। সেক্ষেত্রে সে 1 পৃষ্ঠা লিখবে, মানে আপনার লেখার স্পিডটার উপরে ডিপেন্ড করবে। আসলে আপনার উদ্দেশ্য হচ্ছে, আমি সবসময় বলি সেটা হচ্ছে আপনি ধরে নেন যে আপনি কোশ্চেন 100 নম্বর আপনি পারেন, এবং 100 নম্বর ফুল না পারলেও আপনি আপনার বেসিক পারেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই 100 নম্বর আনসার করে আসবেন। সেইটার জন্য যতটুকু লেখার দরকার যেখানে আপনি ততটুকু লিখবেন। ওকে, থ্যাংক ইউ স্যার। আপনি ফুল আনসার করে আসবেন। নেক্সট আর কোনো কথা থাকলে বলতে পারেন। হ্যাঁ, সালে তো স্যার সাব কন্টিনেন্ট ছিল, তখন তো আসলে ব্রিটিশ ল ছিল, আমরা এখনো ইন্ডিয়ান ল বলতেছি। বাংলাদেশ বলবো না হলে ব্রিটিশ ল। আমরা বাংলাদেশই তো বলতেছি, আমরা ইন্ডিয়ান কোথাও বলবো না। আমরা পড়ানোর জন্য আমি এটা ডাউনলোড করছি, আমরা ইন্ডিয়ান ল আমরা বলতেছি না। 30 সালের কথা তো স্যার। হ্যাঁ, 30 সালে তো দেশ ভাগ হয়নি, তো ব্রিটিশের আন্ডারে ছিল। তখন ওই ব্রিটিশ ওই সালেই লটা হয়েছে, ব্রিটিশ ল। ব্রিটিশ লটাই এটা যখন ইন্ডিয়াতে হয়েছে, তারা ইন্ডিয়ান কন্ট্রাক্ট ল একটা বলছে। ঠিক আছে, এবং এটা যখন আমরা বাংলাদেশ হয়েছি তখন আমরা ওইটাকে আমরা বলছি কন্ট্রাক্ট। ঠিক আছে, এটা হয়েছে ব্রিটিশ সময়ই। ক্লিয়ার?
আপনারা সবাই আনমিউট করবেন না একসাথে, হ্যাঁ মিউট করে রাখবেন। যিনি কোশ্চেন করেন উনি আনমিউট করেন। স্যার হ্যাঁ আমি বলতেছিলাম যে ব্রিটিশ ল তো তখন ছিল স্যার। হ্যাঁ তো এখন আমরা ব্রিটিশ ল না বললে ইন্ডিয়ান ল বলতেছি কেন স্যার? এটা ব্রিটিশ ল, এটা ইন্ডিয়ান ল আমাদের দেশে সাপোর্ট দিচ্ছে। মানে আমি অ্যাভেলেবল যেটা আমি ডাউনলোড দিচ্ছি, ডাউনলোডে যেটা অ্যাভেলেবল পাইছি সেটাকে আমি এখানে নিয়ে আসি। ঠিক আছে, ল একই ল, সেম ল। আমরা আসলে বাংলাদেশ ল বলবো। হ্যাঁ আমরা বাংলাদেশ ল বলবো না, ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট বলবো, ল বলবো। যেহেতু আপনার টাইটেলে বলা নাই, আমাদের টাইটেলে বলা নাই যে কন্ট্রাক্ট অ্যাক্ট বাংলাদেশি কন্ট্রাক্ট অ্যাক্ট, এটা না। আমরা কন্ট্রাক্ট অ্যাক্ট বললেই তো হয়। কন্ট্রাক্ট অ্যাক্ট বলবো, কন্ট্রাক্ট অ্যাক্ট বলবো। নেক্সট আর কোনো কোশ্চেন আছে বলেন? স্যার কোন কোন চ্যাপ্টার গুলো বেশি গুরুত্ব দিয়ে পড়বো? সবগুলাই তো মোটামুটি পড়তে এখন তো হবে। আপনার ওয়াইটেজ দেওয়া আছে, ওই ওয়াইটেজ অনুযায়ী গুরুত্ব। আপনাদের যে টেক্সট বুকে ওয়াইটেজ দেওয়া আছে, এবং আমার ক্লাসে আমি অবশ্য এগুলো তো ওইদিকে আমি যাইতে পারি না। ফার্স্ট ক্লাসে আমি ওয়াইটেজ দিয়ে আমি শুরু করি। ঠিক আছে, কোন চ্যাপ্টারে কতটুকু ওয়াইটেজ, ওই ওয়াইটেজ অনুযায়ী আমি পড়বো। এক চ্যাপ্টারে 10 নাম্বার আসবে, আমি 10 নাম্বার থেকে তো আমি মানে বলাই আছে 10 নাম্বার কোশ্চেন করবে। যিনি কোশ্চেন করবেন ওই ওয়াইটেজ অনুযায়ী উনি কোশ্চেন করবেন। ল অফ কন্ট্রাক্ট থেকে 20% স্যার। 20% না? হ্যাঁ আমার মানে একটু খেয়াল নেই, আমি প্রয়োজন হলে আমি আপনাকে দেখাই দিতে পারবো কোথায় আছে, আমার এখানে আছে। প্রথম ক্লাসগুলো পাইনি তো। হ্যাঁ ল অফ কন্ট্রাক্ট 20%। স্যার সব ক্লাস শেষ হয়ে গেলে একটা রিভিউ ক্লাস নিয়েন স্যার, মোটামুটি মনে হয় পারা যাবে। হ্যাঁ রিভিউ ফার্স্ট চ্যাপ্টার থেকে কি কি এবং প্রথম দিকে কি কি চ্যাপ্টার পড়ানো হয়েছিল একটু কারণ হলো কি আমাদের যেই আমি যে ক্লাসটা এখানকার আমার যে স্পিডে আমি ক্লাস নিচ্ছি, আমার ক্লাসে যখন আমি ফিজিক্যালি ক্লাস নিতাম ওই অতটুকু পর্যন্ত পড়াইতে পারতাম না, কিন্তু এখানে সব সম্ভব, এখানে অনেক বেশি পড়ানো যায়। জি স্যার অলরেডি স্যার ঈদের আগে কি আমাদের ক্লাস শেষ হতে পারে? না আমরা তো করতে পারবো না, আমি বুধবার পর্যন্ত ক্লাস নিব টানা প্রতিদিন। বুধবার? হ্যাঁ বুধবার রাতে 9টায় নিব, বৃহস্পতিবার নিব না। স্যার আগের ক্লাসের গ্রামে গেলে আমার নেটওয়ার্ক কভার দিবে না, ক্লাস নেওয়ার মতো নেটওয়ার্ক নেই। ঠিক আছে, তাহলে আমরা 29 তারিখ পর্যন্ত নিব। আর ঈদের পরে মানে বেশি দিন বন্ধ রাখবে না, 2-3 দিন বন্ধ রাখবে। আমরা ওই 2-3 দিন বন্ধ শেষে আমরা টানা 2-3টা ক্লাস নিব। অর্থাৎ ঈদের পরের সপ্তাহে আগস্টের 6 তারিখের ভিতরে আমি শেষ করে দিব, অথবা 8 তারিখ শুরু হতে গেলে 8 তারিখ। ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে? না স্যার কোশ্চেন নাই। আপনাদের আগের ক্লাসের ওয়ার্ড ফাইলগুলো কোথায় পাওয়া যাবে স্যার? ওই যে এইগুলোই পাবেন আপনি, তো ওই যে ফেসবুক গ্রুপে সব আছে, আপলোড দেওয়া আছে সব। আপনি এই ফেসবুকে সব আছে, গুগল ড্রাইভে সব আছে, শুধু আজকের ক্লাসটা নেই। আজকের যে সেলআপ গুডস, হ্যাঁ এটা স্যার একটু দিয়ে দিন স্যার, দ্য সেলআপ গুডস অ্যাক্ট, এটা আমরা আগে থেকে ওয়ার্ড ফাইলটা এখন দিয়ে দিচ্ছি আমি। ঠিক আছে স্যার, ঠিক আছে আপনারা আনমিউট করেন, মিউট করেন। স্যার এই অ্যাড্রেস কিন্তু আমাকে দেওয়া হয়নি, মানে এটা দিয়ে দিব এখন। হ্যাঁ স্যার, এইটার পিডিএফ ফাইল ওয়ার্ড ফাইল আর কিছু দেখার মানে আর কিছু মার্ক করার চিন্তা করছিলাম আর কালকে যখন দেওয়ার সময়, পরে আর সময় পাইনি। ঠিক আছে স্যার, এটা একটু কাইন্ডলি দিয়ে দিব। যেটা কালকে কোন চ্যাপ্টার পড়াবেন স্যার? এই চ্যাপ্টারে রিভিউ করব। ওকে স্যার, আমি এই চ্যাপ্টার ক্লোজ করে দিব। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আপনারা মানে অবশ্যই মানে এখন আপনারা দেখবেন, এই চ্যাপ্টার না দেখলে কিন্তু হবে না। আপনারা এখন না পারেন সকালে হলে অবশ্যই যারা আর্লি ঘুম থেকে ওঠেন তারা সকালে দেখবেন, আর যারা লেটে ঘুমাইতে যান তারা দেখে তারপরে ঘুমাবেন। আমি এখনই দিয়ে দিব, আপনাদের মেলে দিয়ে দিব, আর সে আপলোড করে দিব। কালকে তো স্যার আমাদের 11টায় ক্লাস না স্যার? 11টায়, হ্যাঁ ঠিক আছে। ক্লাস আপনারা যদি করেনি কন্টিনিউ করবেন, এখন তো আসলে কন্টিনিউ করা যায় ক্লাস। আগে আমি ডিসকারেজ করতাম ক্লাসে অনেক ক্ষেত্রে, অনেকে যে যদি আপনার মনে করেন যে না ক্লাস না করলে হবে, সে না করলে হয়, কারণ আইসিইউতে যেতে হবে 1.5 ঘন্টা, আসতে হবে 1.5 ঘন্টা,
3 ঘন্টা, ক্লাসে থাকবেন 1.5 ঘন্টা, 4.5 ঘন্টা, 4.5 ঘন্টা বিনিময়ে আপনি 1.5 ঘন্টা শিখতেছেন। তারপরে স্যার আমরা ওই যে অফিস করে ফিজিক্যালি গিয়ে যে অ্যাটেন্ড হয়ে যে ক্লাস করাটা আমরা এখন মানে এনজয় করতেছি স্যার, এবং ইয়া হচ্ছে স্যার এনার্জি লস। আমার বাসা থেকে 2.5 ঘন্টারও বেশি লাগে, উত্তরা থেকে প্রচন্ড জ্যাম। অনেকের জন্য এটা বেনিফিট। একটা ক্লাসের জন্য দেখা যায় 5 ঘন্টা আপ ডাউনই 5 ঘন্টা। স্যার আমি এতক্ষণে অফিস শেষ করে তারপর বাসায় যাচ্ছি গাড়িতে। স্যার দিনের চেয়ে রাতে ক্লাস ভালো স্যার, রাতে 9টায় এই ক্লাস ভালো স্যার, দিনে বাদ দিয়ে রাতে নিলেই ভালো হয়। রাতে তো নিছি, এখন তো সব বাদ দিয়ে দিছি, দিনে শুধু শুক্রবারেরটা 11টায় থাকবে। দিনে যারা জব করে তাদের জন্য তো পসিবল হয় না, সবার জন্য পসিবল হয় না। এবং এই ফিক্সড সাবজেক্টে আসলে সবারই আছে, তো ওই চিন্তা করি। কিন্তু তারপর পার্টিসিপেন্ট কিন্তু আজকে বেশি হয় নাই। আমি ভাবছিলাম যে পার্টিসিপেন্টকে কিভাবে বাড়ানো যায়, তো ওনারা বলতেছে যে ওনাদের কাছে যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেইগুলোই পার্টিসিপেন্ট দেয়। আসলে বাইরের যারা তারা ওইভাবে পাচ্ছে না, এই জন্য পারবে না। স্যার কালকেও কি রাতে নেওয়া যায় না? শুক্রবার তো মোটামুটি সবাই ফ্রি থাকে, কারণ শুক্রবারে এই জন্য রাত্রে নেই নাই। শুক্রবারে অনেক সময় প্রোগ্রাম কি হয়, আপনার আইসিএমএতে সিপিটি থাকে, বিভিন্ন প্রোগ্রাম থাকে, বিশেষ করে শুক্রবারে থাকি, ঠিক আছে। কালকেও একটা প্রোগ্রাম আছে, তো অনেক সময় আমি সিপিটিতে অংশগ্রহণ করতে চাই, তখন আপনাদের এই ক্লাসটা যদি সেট রাখি তাহলে আমি ওই সিপিটিতে অংশগ্রহণ করতে পারি না, ঠিক আছে। কালকেও প্রোগ্রাম আছে ইন্টারন্যাশনাল, আপনার ইয়ে সারা সাউথ এশিয়ান যতগুলো মানে প্রফেশনাল বডি আছে সব মেম্বাররা মানে ইয়েতে আছে। ঠিক আছে, তাহলে আমি ক্লোজ করে দিচ্ছি। আপনারা ভালো থাকেন। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। ভালো থাকবেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার, ভালো থাকবেন স্যার।